আরিয়ান, কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও বলছি। গাড়ি থামাও প্লিজ। গাড়ি জায়গা মতো থামবে আপু। এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, তাই চুপ থাকাই ভালো। কি বলতে চাও তুমি? কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। গেলেই তো দেখতে পাবেন আপু, একটু ধৈর্য ধরুন। গাড়ি কাজী অফিসের সামনে থামতেই অহনা হতবাক হয়ে গেল। আরিয়ান নেমে অহনার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। অহনা অবাক হয়ে পড়ল। এখানে কেন আনলে আমাকে? দেখো আরিয়ান, আমাকে বাড়িতে ফিরতে হবে, মা টেনশন করবে। বাড়ি তো যাবেন আপু, তার আগে বিয়েটা সেরে নেই, কি বলেন? বিয়ে মানে? কার বিয়ে? তোমার বন্ধুর বিয়ে নাকি? নো ম্যাডাম, কোনো বন্ধুর না, বিয়ে হবে আপনার আর আমার। মজা করার জায়গা পাও না তুমি? এত দূরে নিয়ে এসেছো এসব ফাজলামি করার জন্য? আরিয়ান অহনার হাত ধরে টেনে কাজী অফিসের ভেতর নিয়ে গেল। অহনা রাগে আগুন হয়ে যাচ্ছে। আরিয়ান শুধু ওর পরিচিত মাত্র, আর এই সামান্য পরিচয়ে বিয়ে কিভাবে সম্ভব? তাদের তো কোনো সম্পর্ক নাই। অহনা আরিয়ানের 2 ইয়ার সিনিয়র, একই ভার্সিটিতে পড়ে, ব্যাস এতটুকুই পরিচিত। 2-1টা কথা হয়, এতে কেউ বিয়ে করে নিতে আসে নাকি? অহনা হাত ঝাড়া দিয়ে বলল। কি শুরু করলে তুমি আরিয়ান? বিয়ে কি ছেলে খেলা যে বললে আর হয়ে গেল? আমরা কি প্রেমিক প্রেমিকা নাকি? আমাদের তো তেমন সম্পর্ক নাই। সত্যি সেরকম সম্পর্ক নাই? আপনার স্মৃতি কি লোপ পেল আপু? ভুলে গেলেন সব কিছু? আমাদের তো আরিয়ান, এসব ফালতু কথা বলবে না, যেতে দাও আমাকে। আমার বাবা জানলে খুব খারাপ হবে কিন্তু। অহনার রাগে পুরো শরীর কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে অপমানে আর অবিশ্বাসে। চারপাশে কাজী অফিসের মানুষজন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে, যেন সবাই বুঝে গেছে এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। অথচ আরিয়ান একদম শান্ত, ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সবকিছু আগেই ঠিক করে রেখেছে সে। আরিয়ান, শেষবারের মতো বলছি, আমাকে যেতে দাও। এটা কোনো মজা না, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। ভালো খারাপ পরে দেখা যাবে আপু, আগে বিয়েটা হয়ে যাক, তারপর আপনি যত খুশি রাগ করবেন, মারবেন, গালিও দিবেন, সব সহ্য করব আমি। কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার সাহস তো কম না, আমাকে জোর করে বিয়ে করবে? আমি রাজি না, শুনতে পাচ্ছ? অহনার আগে হাত তুলে আরিয়ানের শার্ট শক্ত করে চেপে ধরল। তার চোখে স্পষ্ট আগুন জ্বলছে। জীবনে কেউ তাকে এভাবে অপমান করার সাহস দেখায়নি। সিনিয়র হিসাবেই সবাই তাকে সম্মান করে, আর আজ একটা জুনিয়র ছেলে তাকে টেনে এনে বিয়ের কথা বলছে। আমি কিন্তু এক্ষুনি পুলিশে ফোন করব আরিয়ান, তখন বুঝবে এই জোর করার ফল কি হয়। করতে পারেন আপু, কিন্তু ফোন করার আগেই বিয়ে হয়ে যাবে, সব ব্যবস্থা করা আছে। কথাটা শুনে অহনা থমকে গেল। চারিদিকে তাকিয়ে দেখল কাজী, সাক্ষী, সবাই যেন প্রস্তুত। মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতর অজানা ভয় আর রাগ একসাথে জমে উঠল। তুমি পাগল হয়ে গেছো আরিয়ান, কেন করছো এসব? আমাদের মধ্যে এমন কি আছে যে আমাকে বিয়ে করতে হবে? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে গভীর দৃষ্টিতে অহনার দিকে তাকালো। সেই দৃষ্টিতে অদ্ভুত এক জেদ আর লুকানো কষ্ট মিশে আছে। কারণ আপনি ভুলে গেছেন আপু, কিন্তু আমি ভুলিনি। যেদিন থেকে আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন, সেদিন থেকে আপনাকে নিজের করব বলে ঠিক করেছি। অহনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান আবার ওর হাত ধরে সামনে টেনে নিল। অহনা বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, রাগে চোখ ভিজে উঠছে তার। আরিয়ান, ছাড়ো বলছি, এটা জোর জবরদস্তি, তুমি কিন্তু জেদ করছো। আজকে আর শুনবো না আপু, অনেক দিন আপনার কথা শুনেছি, আজ একদিন আমার কথা শুনুন। কথাটা বলে সে কাজের সামনে গিয়ে দাঁড়ালো। আর সেই মুহূর্তেই অহনার মনে হলো যেন তার জীবনের সব কিছু হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কাজের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ যেন অহনার মাথায় বাস্তবতা আঘাত করলো। এটা সত্যি কোনো মজা না, আরিয়ান সত্যি তাকে জোর করে বিয়ে দিতে এসেছে। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। হঠাৎ করেই অহনা আরিয়ানের হাত ঝটকা মেরে ছাড়িয়ে দিল। আমি পাগল না যে এখানে দাঁড়িয়ে থাকবো। কথাটা বলেই অহনা এক দৌড়ে কাজী অফিসের দরজা পেরিয়ে বাইরে বের হয়ে গেল।
ওড়না উঠছে, মুখে ভয় আর রাগ মিশে আছে। বাইরে এসে চারিদিকে তাকিয়ে দ্রুত রাস্তার দিকে এগোতে লাগলো। শুধু একটা চিন্তা মাথায়, এখান থেকে পালাতে হবে। ভিতরে দাঁড়িয়ে থাকা আরিয়ান কয়েক সেকেন্ড হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর চোয়াল শক্ত হয়ে গেল তার। আপু, আপনি ভুল করলেন। পরের মুহূর্তে সে দ্রুত বাইরে বের হয়ে গেল। কয়েক কদম এগিয়ে অহনার হাত শক্ত করে ধরে ফেলল। এত জোরে ধরল যে অহনা ব্যথায় কেঁপে উঠল। ছাড়ো, হাত ছাড়ো বলছি। তুমি কি পাগল হয়ে গেছো? অহনা রাগে আর অপমানে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাস্তার মাঝে চিৎকার শুরু করে দিল। তোমার এত সাহস কিভাবে হলো? হ্যাঁ, একটা জুনিয়র হয়ে আমাকে জোর করছো? লজ্জা করে না তোমার? অসভ্য ছেলে একটা। হাত ছাড়ো, না হলে কিন্তু খারাপ হবে। আশেপাশে মানুষজন তাকাতে শুরু করলো। কেউ ফিসফিস করছে, কেউ থেমে দৃশ্য দেখছে, কিন্তু আরিয়ান যেন কিছুই শুনছে না। তার চোখে শুধু একগুঁয়ে জেদ। অহনা এবার হাত দিয়ে ধাক্কা দিতে লাগলো। আমি তোমাকে চিনি না পর্যন্ত ঠিক মতো। 2 দিন কথা হয়েছে বলে বিয়ে করবে? মাথা খারাপ নাকি তোমার? ছাড়ো আমাকে। রাগে অহনা গালাগালি করতে লাগলো একের পর এক, কিন্তু আশ্চর্যের বিষয় আরিয়ান একবারও রাগ দেখালো না, বরং শক্ত করে হাত ধরে টেনে আবার কাজী অফিসের দিকে নিয়ে যেতে লাগলো। আরিয়ান শান্ত কিন্তু কঠিন গলায় বলল, যত খুশি চিৎকার করেন আপু, আজকে কেউ আপনাকে নিয়ে যেতে পারবে না। তুমি জোর করছো, এটা অপরাধ জানো? অপরাধ হলেও করব, কারণ আপনাকে হারানোর শাস্তি আমি আর নিতে পারবো না। কথাটা শুনে অহনা আরও খেপে গেল। রাগে চোখ দিয়ে পানি চলে আসছে তার। সে বারবার ছটফট করছে, কিন্তু আরিয়ানের শক্ত হাত থেকে বের হতে পারছে না। আমি তোমাকে অভিশাপ দিব আরিয়ান, জীবনেও শান্তি পাবে না তুমি। কিন্তু তবুও আরিয়ান থামলো না। সোজা টেনে আবার কাজী অফিসের ভেতর নিয়ে এলো তাকে। ভিতরে ঢুকতে সবাই আবার তাকিয়ে রইল তাদের দিকে। আরিয়ান এবার সোজা কাজীকে বলল, শুরু করেন, অনেক সময় নষ্ট হয়েছে। কাজী অফিসের ভিতরে ঢুকতেই পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। চারপাশে বসে থাকা মানুষজন কৌতূহলী চোখে তাকিয়ে আছে। কেউ চাপা হাসছে, কেউ আবার ফিসফিস করে কথা বলছে। অথচ অহনা দাঁড়িয়ে, অহনা যেন আগুন হয়ে আছে। অপমান, রাগার অসহায়তায় মিলিয়ে তার বুক ধকধক করছে। আরিয়ান শক্ত করে অহনার হাত ধরে সামনে দাঁড় করাতেই অহনা হঠাৎ হাত ছাড়িয়ে এক ধাপ পিছিয়ে গেল। কাজী সাহেব, বিয়ে পড়ান। খবরদার, একদম খবরদার, বিয়ে পড়াবেন না। অহনার গলার আওয়াজ পুরো অফিসে গর্জে উঠল। সবাই চমকে তাকালো তার দিকে। কাজী সাহেব চশমার উপর দিয়ে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। আমি এই বিয়ে করব না। আমাকে জোর করে এখানে আনা হয়েছে। কেউ যদি একটা কথাও পড়ে তাহলে কিন্তু আমি সরাসরি পুলিশ ডাকবো। কথাগুলো বলতে বলতে অহনার রাগের শ্বাস ভারী হয়ে যাচ্ছে, মুখ লাল হয়ে উঠছে। সে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যুদ্ধ করতে প্রস্তুত। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান শান্তভাবে চেয়ার টেনে বসে বলল, আপনি পড়ান কাজী সাহেব, বিয়ে হবে। যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক গলায় কথাটা বলল সে। অহনা অবিশ্বাস নিয়ে তাকালো তার দিকে। কি বললে তুমি? সাহস তো কম না তোমার। যত রাগ আছে পরে দেখাবেন আপু, আগে বিয়েটা শেষ হোক। কাজী সাহেব এবার পুরো বিভ্রান্ত হয়ে গেলেন। মাথা চুলকাতে চুলকাতে বললেন, আরে বাবা, এটা কি বিপদে পড়লাম। আগে আপনারা ঠিক করেন তো, বিয়ে হবে নাকি হবে না। একজন বলছে না আর একজন বলছে হ্যাঁ। এভাবে তো বিয়ে পড়ানো যায় না। আশেপাশে বসা লোকজন হাসি চাপার চেষ্টা করছে, কিন্তু অহনার মাথায় তখন আগুন জ্বলছে। অহনার রাগে সামনে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল, তুমি কি নিজেকে খুব বড় কিছু ভাবো? হ্যাঁ আরিয়ান, একটা জুনিয়র হয়ে আমার লাইফ নষ্ট করতে এসেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? অসভ্য জেরি ছেলে একটা। রাগে অহনা একের পর এক গালাগালি করতে লাগলো। তার কণ্ঠ কাঁপছে, চোখ ভিজে উঠছে অপমানে। কিন্তু আশ্চর্যভাবে আরিয়ান একটু নড়ল না, বরং ঠান্ডা গলায় বলল, যত গালি দিতে চান দেন, কিন্তু আজকে বিয়ে না করে আপনি এখান থেকে বের হতে পারবেন না। দেখো আরিয়ান, শেষবার বলছি, আমার বাবা জানলে তোমাকে শেষ করে। আপনার বাবাকে পরে সামলাবো আপু, আগে আপনাকে সামলাই। কথাটা শুনে অহনা রাগে প্রায় কাঁপতে লাগলো। সে টেবিলে হাত মেরে চিৎকার করে উঠল, আমি মরেও এই বিয়ে করব না, শুনছো? জোর করে বিয়ে করলে সেটা বিয়ে না, অপরাধ।
কিন্তু আরিয়ান এবার উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে অহনার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ভয়ঙ্কর জেদ স্পষ্ট। আপনি না বললেও হবে আপু, কারণ আজকে আমি কোনো উত্তর শুনতে আসিনি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কাজী সাহেবও বুঝতে পারছেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কাজী অফিসের ভিতর তখন অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে দুজনের দিকে, যেন সিনেমার কোনো দৃশ্য সামনে ঘটছে। অহনার বুক ওঠানামা করছে দ্রুত। রাগে তার চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে আর এক সেকেন্ডও এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। হঠাৎ করেই অহনা দাঁত চেপে আরিয়ানের দিকে তাকালো। তুমি কি ভাবছো? হ্যাঁ, জোর করে আমাকে বিয়ে করে ফেলবে আর আমি চুপ করে থাকবো? কয়েক সেকেন্ড চুপ থেকে যেন একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। তারপর জোরে করে বলে উঠল। আমার বয়ফ্রেন্ড আছে আরিয়ান। কথাটা শুনে চারপাশে বসে থাকা মানুষজন একে অপরের মুখের দিকে তাকালো। কাজী সাহেবও অবাক হয়ে গেলেন, কিন্তু সবচেয়ে অবাক হওয়ার কথা ছিল আরিয়ানের, অথচ সে একটুও বদলালো না। আরিয়ান শান্ত গলায় বলল, আমার কিছু যায় আসে না আপু। অহনা যেন বিশ্বাসই করতে পারছে না সে কি শুনল। রাগে সামনে এগিয়ে এলো। আমি তাকে ভালোবাসি, শুনতে পাচ্ছ? আমি অন্য কাউকে ভালোবাসি। এই বিয়ে আমি কোনো দিন করবো না। কথাগুলো বলতে বলতে অহনার চোখ ভিজে উঠল, হয়তো রাগে, হয়তো অপমানে। কিন্তু আরিয়ান শুধু গভীরভাবে তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে বলল, বিয়ের পরে আমাকে ভালোবাসবেন, তাহলেই হবে। মুহূর্তের মধ্যে অহনার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে রাগে চিৎকার করে বলল, তুমি পুরো পাগল। জোর করে ভালোবাসা পাওয়া যায় নাকি? অসভ্য, নির্লজ্জ একটা ছেলে। নিজের সম্মান বলতে কিছু নাই তোমার? অহনার আগে একের পর এক গালাগালি করতে লাগলো, হাত তুলে ধাক্কাও দিল তাকে। কিন্তু আরিয়ান এবার তার দু হাত ধরে ফেলল শক্ত করে। আরিয়ান নিচু কিন্তু কঠিন গলায় বলল, শেষ হয়েছে আপু, এখন বসুন। ছাড়ো আমাকে, আমি কবুল বলবো না। অহনা ছটফট করছে, কিন্তু আরিয়ানের জেদ যেন পাথরের মতো শক্ত। সে কাজের দিকে তাকিয়ে বলল, শুরু করেন কাজী সাহেব। কিন্তু মেয়ে তো রাজি না বাবা। রাজি হয়ে যাবে, কবুল বলুন আপু। কখনো না। বলতেই হবে, কারণ আজকে আপনাকে নিয়ে আমি খালি হাতে ফিরবো না। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে অহনা কি বলে। আর সেই মুহূর্তে অহনার চোখে ভয় আর রাগ একসাথে ঝলসে উঠল। পুরো কাজী অফিস তখন নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছে কি হবে এখন। অহনার মাথার ভিতর যেন আগুন জ্বলছে। অপমান, রাগ আর অসহায়তা মিলিয়ে সে আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করেই অহনার সামনে এগিয়ে সে জোরে ধাক্কা দিল আরিয়ানকে। দূরে থাকো আমার থেকে। তোমার সাহস কিভাবে হলো আমাকে এভাবে বাধ্য করার? ধাক্কা খেয়ে আরিয়ান এক পা পিছিয়ে গেল ঠিকই, কিন্তু পরের মুহূর্তে তার চোখের দৃষ্টি বদলে গেল। সেই শান্ত ছেলেটার জায়গায় যেন ভয়ঙ্কর জেদি একজন মানুষ দাঁড়িয়ে আছে। এক ঝটকায় সে অহনার হাত ধরে নিচের দিকে টেনে নিল। বাকিটা আর বলতে পারল না অহনা। হঠাৎ এত কাছে টেনে নেওয়ায় সে পুরো হতবাক হয়ে গেল। আরিয়ান হঠাৎ অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল চারপাশে। ভিতরে থাকা সবাই বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। কেউ কাশলো, কেউ মুখ ঘুরিয়ে নিল লজ্জায়। কাজী সাহেব তো প্রায় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আরে আপনারা কি করছেন? পরিস্থিতি এত অস্বস্তিকর হয়ে উঠল যে একে একে সবাই লজ্জা পেয়ে বাইরে চলে যেতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই রুম প্রায় ফাঁকা হয়ে গেল। আরিয়ান তখনও অহনাকে শক্ত করে ধরে রেখেছে। অহনা বুঝতেই পারছে না রাগ করবে নাকি ধাক্কা দিয়ে সরাবে। পরের মুহূর্তেই অহনা জোরে তাকে ঠেলে সরিয়ে দিল। তুমি অসভ্য, নির্লজ্জ। মাথা খারাপ হয়ে গেছে তোমার? সাহস কিভাবে হলো? হ্যাঁ, রাগে অহনার চোখ দিয়ে পানি চলে আসছে। অপমানে তার পুরো শরীর কাঁপছে। আমি তোমাকে ঘৃণা করি, বুঝছো? ঘৃণা করি। কিন্তু আরিয়ান একদম শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এসে নিচু গলায় বলল, রাজি হয়ে যান আপু, কখনো না। না হলে আমাকে আরো কাছে আসতে হবে, তখন কিন্তু থামবো না। কথাগুলো শুনেই অহনার চোখ বড় হয়ে গেল। পরের মুহূর্তে এসে রাগে যেন আগুন হয়ে উঠল। তুমি আমাকে ভয় দেখাচ্ছ?
সাহস তো কম না তোমার। আমি কিন্তু তোমাকে শেষ করে দিব আরিয়ান। ডাকে অহনা আবার সামনে এগিয়ে এলো, তার চোখে এবার শুধু জেদ। রুমের ভিতরে তখন অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বাইরে মানুষের শব্দ শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু ভেতরে যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। অহনা রাগে কাঁপছে, তার চোখে অপমানের আগুন, বুকের ভেতর ঝড় বইছে। জীবনে কেউ তাকে এভাবে কোণঠাসা করেনি। আরিয়ান ধীরে ধীরে আবার তার সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। অহনা পিছিয়ে যেতে চাইল, কিন্তু পিছনে দেওয়াল থাকায় আর যাওয়া জায়গা নেই। দূরে থাকো আমার থেকে, একদম কাছে আসবে না। কিন্তু আরিয়ান যেন আজ কিছুই শুনছে না। তার চোখে অদ্ভুত এক জেদ আর সিদ্ধান্ত স্পষ্ট। মুহূর্তের মধ্যে সে অহনাকে নিজের দিকে টেনে নিল। অহনা হতবাক হয়ে গেল আচমকা এমন আচরণে। পরের মুহূর্তে আরিয়ান ঝুঁকে এসে তার ঠোঁট ডুবিয়ে দিল। অহনা কয়েক সেকেন্ড পুরো স্থির হয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না কি হলো এখন। আরিয়ান আবার তাকে কিস করলো। আরিয়ান ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে বাসরের জন্য প্রস্তুত হন আপু। তুমি সীমা পার করে ফেলছো আরিয়ান, অসভ্য নির্লজ্জ। তোমার সাহস কিভাবে হয় আমাকে এভাবে অপমান করার? রাগে সে জোরে ধাক্কা দিল তাকে। চোখ দিয়ে পানি চলে আসছে, কিন্তু সেটা দুর্বলতা না, ভয়ঙ্কর রাগের। আমি কখনোই বিয়ে করব না, মরে গেলেও না। আরিয়ান এবার আর হাসলো না, মুখটা কঠিন হয়ে গেল। ধীরে ধীরে সামনে এগিয়ে এসে নিচু কিন্তু ভয়ঙ্কর শান্ত গলায় বলল, রাজি হয়ে যান আপু। না হলে? না হলে যা বলছি তাই করব। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। কথাটার মধ্যে এমন এক দৃঢ়তা ছিল যে অহনার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছে ছেলেটা সত্যি থামবে না, যতই ঝগড়া করুক আজ আরিয়ান পিছিয়ে যাবে না। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল অহনা। রাগে দাঁত চেপে ধরেছে, চোখে অপমানের জল চিকচিক করছে। অবশেষে খুব ধীরে ভাঙ্গা গলায় বলল, ঠিক আছে, কি ঠিক আছে? বিয়ে করব, কিন্তু মনে রাখবে এর জন্য তোমাকে কোনোদিন ক্ষমা করব না। কয়েক সেকেন্ড আরিয়ান শুধু তাকিয়ে রইল তার দিকে, অতঃপর দরজার দিকে ঘুরে জোরে ডাক দিল, কাজী সাহেব, ভিতরে আসেন। বাইরে অপেক্ষা করা সবাই আবার ধীরে ধীরে ভিতরে ঢুকলো। কাজী সাহেব সন্দেহ ভরা চোখে দুজনের দিকে তাকালেন। এবার সমস্যা নাই তো বাবা? না, এখন বিয়ে পড়ান। অহনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখের ভিতরে যে ঝড় জমেছে সেটা এখনো কেউ বুঝতে পারেনি। রুমের ভিতরে পরিবেশটা আবার গম্ভীর হয়ে উঠল। কিছুক্ষণ আগের ঝড় যেন হঠাৎ থেমে গেছে, কিন্তু সেই ঝড়ের রেশ এখনো বাতাসে ভাসছে। অহনা চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বাইরে থেকে দেখলে মনে হবে সে শান্ত হয়ে গেছে, কিন্তু ভেতর ভেতরে তার রাগার অপমান আগুনের মতো জ্বলছে। আরিয়ান মোবাইল বের করে একপাশে সরে গেল। কয়েক সেকেন্ড কারোর সাথে কথা বলল নিচু গলায়। তোরা বাইরে আছিস তো, ভিতরে আয়, সাক্ষী লাগবে। ফোন কেটে দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল সে। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভিতরে ঢুকলো আরিয়ানের দুই বন্ধু। দুজনই অবাক চোখে চারপাশ দেখছে, যেন বুঝতেই পারছে না এত দ্রুত সবকিছু সত্যি হয়ে যাচ্ছে। বন্ধু এক হাসি চাপতে চাপতে বলল, দোস্ত, তুই তো সত্যিই ইতিহাস করে ফেললি। বেশি কথা না, সাক্ষী দে। বন্ধুরা একবার অহনার দিকে তাকালো। অহনার চোখের রাগ দেখে তারা একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু পরিস্থিতি বুঝে চুপ করে পাশে দাঁড়িয়ে গেল। কাজী সাহেব কাগজপত্র ঠিক করতে করতে বললেন, তাহলে শুরু করি, সবাই প্রস্তুত তো? কেউ কিছু বলল না, শুধু নিস্তব্ধতা নেমে এলো রুমে। কলমের শব্দ আর কাগজ উল্টানোর আওয়াজ শোনা যাচ্ছে। অহনাকে সামনে বসানো হলো, তার হাত কাঁপছে সামান্য। মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড তার জন্য পাহাড়ের মতো ভারী হয়ে উঠছে। কাজে ধীরে ধীরে বিয়ের খুতবা পড়া শুরু করলেন। শব্দগুলো অহনার কানে ঢুকছে ঠিকই, কিন্তু সে যেন কিছুই বুঝতে পারছে না। শুধু মনে হচ্ছে জীবনের সবকিছু হঠাৎ বদলে যাচ্ছে। তারপর সেই মুহূর্ত এলো। কোন অহনা, আপনি কি আরিয়ানকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল, সবাই তাকিয়ে আছে তার দিকে। অহনার বুক ধকধক করছে, চোখ বন্ধ করে ফেলল সে। এক মুহূর্তের জন্য পাশ থেকে আরিয়ানের নিচু গলা ভেসে এলো, কবুল বলুন আপু। দাঁত চেপে ধরল অহনা, রাগে চোখ ভিজে উঠেছে, কিন্তু পরিস্থিতির কাছে যেন বাধ্য হয়ে গেল সে।
কবুল। আবার বলুন। কবুল। তৃতীয়বার। কয়েক সেকেন্ড থেমে থেমে অহনা চোখ তুলে একবার আরিয়ানের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভয়ঙ্কর অভিমান আর রাগ জমে আছে। কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। এরপর আরিয়ানের বন্ধুরা এগিয়ে এসে কাগজে সাক্ষী হিসেবে সাইন করে দিল। সবকিছু এত দ্রুত হয়ে গেল যে অহনার মনে হলো যেন সে স্বপ্ন দেখছে। দ্বিতীয় বন্ধু ফিসফিস করে বলল, দোস্ত তুই তো সত্যিই ইতিহাস করে ফেললি। আরিয়ান শুধু চুপচাপ দাঁড়িয়ে অহনার দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক স্বস্তি, যেন বহুদিনের অপেক্ষা শেষ হয়েছে। বিয়ের কাগজে শেষ স্বাক্ষরটাও হয়ে যাওয়ার পর কাজী অফিসের ভেতরে পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু অহনার কাছে যেন পৃথিবীটাই বদলে গেছে। কয়েক মিনিট আগেও সে স্বাধীন ছিল, আর এখন হঠাৎ করে কারোর স্ত্রী। অহনা চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখ শক্ত করে রেখেছে, যেন কোনো অনুভূতি দেখাতে চায় না। আরিয়ান কাগজগুলো গুছিয়ে কাজের সাথে কথা শেষ করে তার সামনে এসে দাঁড়ালো। চলুন আপু। না, এখন তো বলতে হবে মিসেস আরিয়ান, বাড়ি যাই। কথাটা শুনেই অহনার মাথা আবার গরম হয়ে উঠল। সে সাথে সাথে মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। আমি আমাদের বাড়িতে যাব। মা নিশ্চয়ই চিন্তা করছে। আমাকে না পেয়ে কতবার ফোন দিয়েছে কে জানে। বলে ব্যাগ থেকে ফোন বের করতে গেল সে, কিন্তু আরিয়ান শান্তভাবে বলল, ফোন করে জানিয়ে দিবেন এখন আমার সাথে যেতে হবে। কি বললে তুমি? তুমি কি ভাবছো? হ্যাঁ, নিজের মতো আমাকে চালাবে? যখন ইচ্ছে তুলে আনবে, বিয়ে করবে, আবার যেখানে খুশি নিয়ে যাবে। রাগে তার গলা কেঁপে উঠল। আশেপাশে দাঁড়িয়ে থাকা আরিয়ানের বন্ধুরাও চুপ হয়ে গেল পরিস্থিতি দেখে, কিন্তু আরিয়ান একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার বউ তো আমার মতোই চলবে। কথাটা এত সহজভাবে বলল যেন এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক নিয়ম। কি আজব কথা বলছো তুমি? আমি তোমার কোনো কথা শুনবো না, বুঝেছো? এই বিয়ে জোর করে হয়েছে মানে এই না যে আমি তোমার কথায় উঠবো বসবো। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। সে ঘুরে দরজার দিকে হাঁটতেই আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে তার হাত ধরে ফেল। আবার হাত ধরছো? ছাড়ো বলছি। যত রাগ করতে চান গাড়িতে বসে করেন, এখানে নাটক করার দরকার নেই। আমি যাব না। অহনা হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রাগে তার মুখ লাল হয়ে গেছে, কিন্তু আরিয়ান যেন কিছুই শুনছে না। একরকম জোর করে তাকে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। বন্ধুরা পিছন থেকে হাসি চাপতে চাপতে বলল, আগুনই তো পছন্দ। তোমরা আমাকে ভাবি ডাকবে না কেউ, বুঝেছো? কিন্তু ততক্ষণে আরিয়ান তাকে নিয়ে বাইরে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। দরজা খুলে শান্ত গলায় বলল, উঠুন। আমি জেদ করে লাভ নেই আপু, আজ থেকে আপনার রাস্তা আমার সাথেই। অহনার আগে ফুসতে ফুসতে দাঁড়িয়ে রইল, কিন্তু বুঝতে পারছে এই ছেলেটা সহজে হার মানার না। কাজী অফিসের সামনে এসে দাঁড়াতেই অহনা আবার হাত ছাড়ানোর চেষ্টা করলো। তার চোখে মুখে স্পষ্ট রাগ, মনে হচ্ছে সুযোগ পেলেই এখান থেকে পালাবে। শেষবার বলছি আরিয়ান, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে কোথাও যাব না। কিন্তু আরিয়ান এবার একদম সময় নষ্ট করলো না। হঠাৎ করে তার হাত শক্ত করে ধরে টান দিয়ে গাড়ির দিকে নিয়ে গেল। এই কি করছো তুমি? মানুষ দেখছে। কথাটা শেষ হওয়ার আগেই আরিয়ান দরজা খুলে একরকম জোর করে তাকে গাড়ির ভিতর বসিয়ে দিল। তারপর দ্রুত দরজা বন্ধ করে দিল ঠাস করে। দরজা বন্ধ হওয়ার শব্দে অহনা যেন আরো ক্ষেপে উঠল। তুমি পুরো পাগল হয়ে গেছো। আমাকে এভাবে কেউ জোর করে নাকি? আমি কিন্তু চুপ করে থাকবো না। রাগে সে সিটে হাত মারতে লাগলো, চোখ লাল হয়ে গেছে। আরিয়ান ড্রাইভারের সিটে বসে শান্তভাবে সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, যত রাগ আছে বেডরুমে দেখাবেন, বাইরে না। কি বললে তুমি? নির্লজ্জ একটা ছেলে। তোমার সাহস দিন দিন বাড়ছে দেখছি। রাগে অহনা প্রায় চিৎকার করে উঠল, কিন্তু আরিয়ান শুধু হালকা হাসলো আর গাড়ি স্টার্ট দিল। রাস্তা জুড়ে পুরো সময় অহনা একের পর এক ঝাড়ি দিতে লাগলো, কখনো গালাগালি, কখনো হুমকি। আরিয়ান মাঝে মাঝে তাকাচ্ছে ঠিকই, কিন্তু একটুও পাত্তা দিচ্ছে না। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামলো। এখানে কেন আনলে আমাকে? আমাদের বাড়ি। অহনা কিছু বুঝে ওঠার আগেই সে দরজা খুলে তাকে নামিয়ে ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকতেই ড্রয়িং রুমে বসে থাকা একজন মহিলা অবাক হয়ে তাকালেন। আরিয়ান, এত দেরি করলে কেন? কথা বলতে বলতে তার চোখ
গিয়ে পড়ল অহনার ওপর। অপরিচিত মেয়েকে ছেলের পাশে দেখে তিনি ভুরকুচকে ফেললেন। এই মেয়েটা কে? পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি এখন আরিয়ানের দিকে। আরিয়ান একদম স্বাভাবিকভাবে অহনার হাত ধরে সামনে এনে বলল, মা, এ আমার বউ। মুহূর্তের মধ্যে যেন সময় থেমে গেল। মায়ের চোখ বড় হয়ে গেল। পাশের সোফায় বসে থাকা পরিবারের অন্য সদস্যরাও হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। একসাথে কয়েকজন বলে উঠল। কি বললি? আর অহনা দাঁড়িয়ে আছে আগুনের মতো রাগ নিয়ে। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে অহনা আর আরিয়ান। চারপাশে নিস্তব্ধতা এমনভাবে নেমে এসেছে যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কয়েক সেকেন্ড সবাই শুধু তাকিয়ে রইল তাদের দিকে। তারপর হঠাৎ করে আরিয়ানের মা হেসে উঠলেন। আরে ধুর, মজা করার আর জায়গা পাও না তুমি? এইসব নাটক বন্ধ তো। মেয়েটা নিশ্চয়ই তোমার কোনো বান্ধবী। তিনি স্বাভাবিকভাবে এই কথাটা বলেন, কারণ তার ছেলের এমন পাগলামি নতুন কিছু না। কিন্তু আরিয়ান একদম সিরিয়াস মুখে দাঁড়িয়ে রইল। আমি মজা করছি না মা, সত্যি বলছি, বিশ্বাস করো। কথাটা শুনে মায়ের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি এবার একটু রাগ নিয়ে বললেন, আরিয়ান, একদম মিথ্যে বলবি না কিন্তু। এইসব নিয়ে ঠাট্টা করা ভালো না। তিনি এবার অহনার দিকে তাকালেন। মেয়েটার চোখ লাল, মুখটা কাঁদতে কাঁদতে ফ্যাকাশে হয়ে গেছে দেখে তার মনটা নরম হয়ে গেল। মা ধীরে ধীরে এগিয়ে এসে কোমল গলায় বললেন, তুমি এসো মা, ভয় পেও না। আমি জানি আরিয়ান নিশ্চয়ই কোনো দুষ্টুমি করছে। কথাটা শুনতেই অহনার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল সে, কিন্তু আর পারল না। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। অহনা কাপা গলায় বলল, সত্যি বলছি আন্টি, ও ও জোর করে আমাকে গাড়িতে তুলে নিয়ে গেছে, তারপর কাজী অফিসে নিয়ে গেছে, বিয়ে করেছে। কথাগুলো বলতে বলতে অহনা কান্নায় ভেঙে পড়ল। বাড়ির সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওর দিকে। আমি রাজি ছিলাম না, একদম না। কি? আরিয়ানের মা হতবাক হয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা তার বোন আর ভাবিও বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। ভাইয়া, তুমি সত্যি সব করেছো? জোর করে বিয়ে মানে? সবে একসাথে প্রশ্ন করতে শুরু করলো। পুরো বাড়িতে হইচই পড়ে গেল। আরিয়ান কিন্তু এখনো শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন যা হওয়ার ছিল সেটাই হয়েছে। মা এবার রাগে কাঁপতে কাঁপতে বললেন, আরিয়ান, তুই কি পাগল হয়ে গেছিস? কার মেয়েকে তুলে এনে বিয়ে করে ফেলেছিস তুই? আর অহনা চোখ মুছতে মুছতে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এবার ভয় না, ভয়ঙ্কর অভিমান। আজকের এই অপমান সে কোনোদিন ভুলবে না। ড্রয়িং রুমের ভিতর এখন এক অদ্ভুত উত্তেজনা। সব কেউ একেবারে হতবাক হয়ে দাঁড়িয়ে। আরিয়ান শান্ত, অথচ পুরো কক্ষের এনার্জি যেন তার চারপাশে ঘুরছে। অহনা কান্নায় কেঁপে উঠছে, চারপাশে চোখ ঘুরে বেড়াচ্ছে, কোথাও লুকাতে চায়। মা চোখ লাল করে চিৎকার করে বলেন, আরিয়ান, এমন অসভ্যতা সহ্য করব না আমি। রিল্যাক্স মা, এত হাইপার হয়েও না। বিয়ে করেছি, খুন তো করি নাই। তাই বলে জোর করে? কি মানে এই জোর করে বিয়ে করার? ভালোভাবে রাজি হতো না তাই। ভাইয়া, তুমি হিরোতে গিয়ে ভিলেন হয়ে গেছিস? আমি হিরোই থাকবো সব সময়। নাটকটা বন্ধ করো। মেয়েটাকে কষ্ট দেওয়ার মানেটা কি? আরিয়ান একটু কাতর চাহনিতে তাকালো অহনার দিকে, তারপর হালকা গলায় বলল, একটু কষ্ট পেলে কিছু হবে না মা। অহনার চোখে আগুন জ্বলে উঠল, চোখ লাল আর মুখে রাগ। অথচ আরিয়ান একটুও পাত্তা দিচ্ছে না। সে যেন জানে এই যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না অহনা পুরোপুরি তার কথা মানে। তোমাকে ছাড়বো না আরিয়ান। ধরে রাখুন, বারণ করছে কে? ড্রয়িং রুমে উত্তেজনা এখন চূড়ান্ত। সব চোখ আরিয়ানের দিকে। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে তাকিয়ে আছে, যেন বলছে, সবকিছু আমার নিয়ন্ত্রণে। অথচ অহনা চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে, একদম অস্বীকারের ভঙ্গিতে নিজের জেদ দেখাচ্ছে। মা চোখের আকার সামান্য হতাশা মিশিয়ে বলেন, মেয়েটাকে রুমে নিয়ে যা। অথচ অহনা চুপচাপ নেই, চোখে জল, মুখ লাল। সে চিৎকার করতে করতে বলল, আমি এখানে থাকতে চাই না আন্টি, আমি আমার বাড়িতে যাই, মা চিন্তা করবে। তা কি করে হয় মা? তুমি এখন এই বাড়ির বউ, চাইলে তো যেতে পারবে না এই বাড়ি থেকে। বিয়ে তো হয়েছে। আমি মানি না এই বিয়ে, একদম মানি না। মুহূর্তে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। চোখে চোখ রেখে সবাই তাকিয়ে আছে। মা ধীরে ধীরে হাত নাড়লেন, মুখে কঠিন ভঙ্গি।
তবুও বিয়ে তো হয়েছে। অহনার বুকের ভেতর যেন আরো আগুন জ্বলে উঠল। তার চোখে ঝড়, মুখে রাগ আর অবিশ্বাসের ছাপ। মনে হচ্ছে সে এক মুহূর্তের জন্য এই কথাগুলো মানতে রাজি নন। আমি এই বিয়ে মানবো না। আমার সম্মতি ছাড়াই বিয়ে করেছে, এটা মানা সম্ভব না। ড্রয়িং রুমের উত্তেজনা কিছুটা শান্ত হয়ে গেছে, কিন্তু অহনার চোখে আগুন আরও ঝলমল করছে। আরিয়ান ধীরে ধীরে তার দিকে এগোলো। মুহূর্তে বুঝতে পারা গেল সে আর সময় নষ্ট করবে না। আরিয়ান হালকা গলায় বলল, যান, রুমে যাই, চলুন। ছাড়ো, আমি এক্ষুনি বাড়ি যাব। কিন্তু আরিয়ান কোনোভাবে থামল না। এক হাত ধরে টেনে সে রুমের দিকে এগোলো। মুহূর্তের মধ্যেই অহনা রাগে ফুঁসছে, চোখ লাল, মুখ লাল হয়ে গিয়েছে। দরজার কাছে এসে আরিয়ান ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলল, যান, এখান থেকে পালানো সহজ নয়। আমাকে এখানে রাখা তোমার কঠিন হবে। তাও এখানেই রাখবো। তুমি পাগল, নির্লজ্জ। আমাকে এভাবে আটকে রাখতে চাও? আরিয়ান যেন কিছুই শুনছে না, ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এসে বলল, যান, আজ থেকে এই রুমই আমাদের প্রথম যুদ্ধক্ষেত্র, আর আপনি এখান থেকে আর পালাতে পারবে না। অহনা রাগে ফুঁসছে, হাত ঠেস দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এই মুহূর্তে সে একটুও ছাড়বে না, কিন্তু আরিয়ানের দৃঢ়তা তার রাগের আগুনকে আরো জ্বলতে বাধ্য করছে। আরিয়ান, তুমি আমার সামনে এসো না আর। যান, রাগ করেন, যত রাগ করবেন ততই বুঝবেন এই যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না আপনি পুরোপুরি মেনে নেন। রুমের ভিতরে ভারী নীরবতা নেমে এসেছে। কয়েক মুহূর্ত আগেও রাগে আগুন হয়ে দাঁড়িয়েছিল অহনা। বুকটা দ্রুত ওঠানামা করছে তার, চোখে স্পষ্ট অপমান আর ক্ষোভ। আরিয়ান দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে। অহনা দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভাবছো আমাকে আটকে রাখলে সব শেষ? ভুল ভাবছো। কথা শেষ করে সে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করলো। হাত কাঁপছে রাগ আর টেনশনে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মায়ের নাম্বারে কল দিল। ফোন বাজতে তার বুক আরও ধুকপুক করতে লাগলো। ওপাশ থেকে মায়ের চিন্তিত গলা ভেসে আসলো, কই তুই অহনা? এত দেরি হয়ে গেল, এখনো বাসায় আসছিস না কেন মা? কতবার ফোন দিছি। কথাটা শুনতেই অহনার চোখ আবার ভিজে উঠল। এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু নিজের মায়ের বলা কথা শুনে নিজেকে আর সামলাতে পারল না। মা, কি হয়েছে? তোর গলার এমন অবস্থা কেন? এবার অহনা সব খুলে বলতে শুরু করলো, কিভাবে আরিয়ান তাকে গাড়িতে তুলে নিয়ে গেছে, কাজী অফিসে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে সব। রুমের একপাশে দাঁড়িয়ে আরিয়ান চুপচাপ শুনছে। হঠাৎ ওপাশ থেকে মায়ের আতঙ্কিত চিৎকার, কি বলছিস তুই? ছেলেটা কে? আমার ভার্সিটির জুনিয়র আরিয়ান। আল্লাহ, এই ছেলেটা এমন করলো কেন? তোর সাথে তো কোনো সম্পর্ক ছিল না। জানি না মা, ও পুরো পাগল হয়ে গেছে। আচ্ছা শোন, ভয় পাবি না, আমি আর তোর বাবা এখনই আছি, ঠিকানা দে। অনেকবার আরিয়ানের দিকে তাকালো, চোখে স্পষ্ট চ্যালেঞ্জ। তারপর বলল, ঠিক আছে মা, লিখো। ঠিকানা বলতে বলতে তার ভিতরে যেন একটু সাহস ফিরে এলো। মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফোন কেটে যেতে আরিয়ান ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে রহস্যময় হাসি। বাবা মা আসছে? হ্যাঁ, এবার দেখবো তুমি কি করো। ভালোই হলো, যান, আসুক, যুদ্ধটা তাহলে জমবে। অহনার রাগ এবার দ্বিগুণ হয়ে গেল। এ বাড়িতে ঝড় আসতে আর বেশি দেরি নেই। আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে সেই দুষ্ট অথচ অদ্ভুত জেদি হাসি, যেন সবকিছু আগে ভেবে রেখেছে সে। অহনা তখনও রাগে ফুঁসছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা যেন আগুন হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে আর অপমানে। আরিয়ান একদম কাছে এসে নিচু স্বরে বলল, যান, শ্বশুর শাশুড়ি যদি সত্যি চলে আসে তাহলে তো আর শান্তিতে রোমান্স করা যাবে না, তাই ভাবলাম তার আগে একটু সময় কাজে লাগাই। কথাটা শুনেই অহনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে ধাক্কা দিয়ে দূরে সরাতে যাবে, ঠিক তখনই আরিয়ান আচমকা তার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এলো। মুহূর্তের মধ্যেই দূরত্ব হারিয়ে গেল। অহনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান ঝুঁকে পড়ল। তার ঠোঁট অহনার ঠোঁট ছুঁতেই অহনা পুরোপুরি হতবাক হয়ে গেল, যেন কয়েক সেকেন্ডের জন্য শরীরটা জমে গেছে। তারপর বাস্তবতা ফিরতে সে হাত দিয়ে আরিয়ানকে ঠেলতে লাগলো। অহনার আগে কাঁপতে কাঁপতে বলল, ছাড়ো আমাকে, তোমার সাহস কি করে হয়?
কিন্তু আরিয়ানের জেদ যেন আজ অন্যরকম। সে অহনার দুহাত ধরে ফেল আর পিছিয়ে যেতে যেতে অহনাকে বিছানার দিকে ঠেলে দিল। অহনা ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে গেল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ছড়িয়ে পড়ল। আরিয়ান আবার ঝুঁকে এলো, কিন্তু এবার অহনার চোখে শুধু বিস্ময় না, ভয়ঙ্কর রাগ জ্বলছে। তার পুরো শরীর রাগে কাঁপছে, মুঠো শক্ত হয়ে গেছে। অহনা দাঁতের দাঁত চেপে পড়ল। আরিয়ান, তুমি সীমা পার করে ফেলছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরিয়ান যেন আজ কিছুই শুনতে রাজি না। অহনার রাগ, ধাক্কা, বাধা সবকিছুই তার কাছে দূরে শব্দ হয়ে গেল। সে শুধু একটা কথাই ভাবছে, যেভাবে হোক অহনাকে আজ এখান থেকে যেতে দেওয়া যাবে না। যদি অহনা বাবা মায়ের সাথে চলে যায় তাহলে হয়তো তাকে আর কখনো নিজের কাছে পাওয়া হবে না। সে ভয়টাই তাকে আরও বেপরোয়া করে তুলছে। অহনা বারবার হাত দিয়ে সরাতে চেষ্টা করছে। রাগে চোখে পানি চলে এসেছে। অহনা রাগে কাপা গলায় বলল, ছাড়ো আমাকে আরিয়ান, আমি বলছি ছাড়ো। কিন্তু আরিয়ান যেন শুনছে না। সে ধীরে ধীরে আবার ঝুঁকে পড়ল। তার ঠোঁট আবার অহনার ঠোঁটে আটকে গেল। মুহূর্তটা জোরের হলো, তার ভেতরে অদ্ভুত এক মরিয়া ভালোবাসা লুকিয়েছিল, যেন হারানোর ভয় তাকে পুরোপুরি পাগল করে দিয়েছে। অহনা ছটফট করতে লাগলো, কিন্তু আরিয়ান এবার একটু নরম হয়ে গেল। কিস করতে করতে সে ফিসফিস করে বলল, আপনি চলে গেলে আমি সত্যিই হারিয়ে যাব অহনা। আপনাকে যেতে দিব না আমি। তারপর ধীরে ধীরে ঠোঁট সরিয়ে গলার পাশে মুখ ডুবিয়ে দিল। অহনার শরীর রাগে শক্ত হয়ে আছে, তবুও আরিয়ান থামল না। গলার পাশে একের পর এক কিস রেখে যেন সে নিজের সব অস্থিরতা ঠেলে দিচ্ছে। তারপর বুকের কাছে মুখ নামিয়ে আস্তে আস্তে ভালোবাসার ছোঁয় হারিয়ে যেতে লাগলো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। অহনার বুক দ্রুত ওঠানামা করছে, চোখে রাগার অস্থিরতার ঝড়। সে শক্ত গলায় বলল, তুমি ভাবছো এইসব করে আমাকে আটকে রাখতে পারবে? আরিয়ান মাথা তুলে তার দিকে তাকালো, চোখে অদ্ভুত গম্ভীরতা। ধীরে বলল, চেষ্টা তো করতেই পারি, কারণ আপনাকে হারানোর সাহস আমার নেই। আরিয়ান যেন সত্যি নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল এতক্ষণ আগে। মরতেই আবেগে জেদের মাথায় সে পুরোপুরি ডুবে গিয়েছিল অহনার মাঝে। সময় কতটা কেটে গেছে কেউই বুঝতে পারেনি। ঘরের ভেতর এখন শুধু ভারী নীরবতা। জানালার পর্দা হালকা দুলছে, আর সেই নীরবতার মাঝেই অহনা খাটের পাশে বসে আছে শক্ত হয়ে। তার চুল এলোমেলো, ঠোঁট লাল হয়ে উঠেছে, গলার কাছে স্পষ্ট ডাক। শরীরটা যেন অদ্ভুতভাবে জ্বলে যাচ্ছে রাগে আর অপমানে। চোখ দুটো আগুনের মতো লাল। আরিয়ান বিছানার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে দেখলো, তারপর ঠোঁটে কোণে দুষ্টু হাসি এনে বলল, যান, আগে গোসল করে আসুন, একটু পরেই তো আপনার বাবা মা চলে আসবে। অহনা ধীরে মাথা তুলে তাকালো। সে দৃষ্টিতে এমন রাগ ছিল যে কেউ হলে ভয় পেয়ে যেত। অহনা দাঁত চেপে বলল, তুমি ইচ্ছে করে এমন করছো, তাই না? কি করেছি আবার? ন্যাকাশিছো না। মা বাবা যদি দেখে তুমি আমার সাথে এত ঘনিষ্ঠ হয়েছো, তাহলে আমাকে আর নিয়ে যেতে চাইবে না, বলবে এখন স্বামী সংসার কর। তুমি সেই জন্য এসব করছো। সে আয়নার সামনে গিয়ে নিজের ঠোঁট আর গলার দিকে তাকাতে আরো রেগে গেল। অহনা বিরক্ত হয়ে বলল, আমার ঠোঁট আর গলার কি অবস্থা করেছো দেখেছো? মানুষ দেখলে কি ভাববে? আরিয়ান এবার হেসে ফেল, একদম নির্লজ্জের মতো হালকা গলায় বলল, 1 মিনিট দাঁড়ান, মায়ের একটা শাড়ি নিয়ে আসি, গোসল করে পরে নিন। অহনা ঘুরে এমনভাবে তাকালো যেন এখনই কিছু ছুঁড়ে মারবে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, লুচ্চা একটা, শরীরের জন্য বিয়ে করেছিস তাই না? আরিয়ান দরজার কাছে গিয়ে থেমে গেল। তারপর ধীরে ধীরে পেছনে তাকিয়ে মুচকি হেসে বলল, শরীরের জন্য হলে এত ঝামেলা করে বিয়ে করতাম না জান, আপনাকে চাই বলেই করেছি। কথাটা শুনে অহনা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে আবার মুখ ফিরিয়ে নিল। কারণ সে জানে এই ছেলেটার সামনে দুর্বল হওয়া মানেই তার হার মানা। বাইরে তখন দরজার বেল বাজানোর শব্দ ভেসে এলো। হয়তো সত্যি তার বাবা মা এসে গেছে। আরিয়ান কিছুক্ষণ পরে সত্যি আলমারি ঘেটে তার মায়ের একটা সুন্দর শাড়ি বের করে আনলো। হালকা গোলাপি রঙের শাড়িটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই নিন ম্যাডাম, আপাতত এটাতেই কাজ চালাতে হবে। আমার বউকে কিন্তু এলোমেলো অবস্থায় কেউ দেখুক, সেটা আমি চাই না। অহনার আগে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু কিছু বলল না। শাড়িটা প্রায় ছিনিয়ে নিয়ে বাথরুমে ঢুকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই আরিয়ান দীর্ঘশ্বাস ফেল। ঠোঁটে এখনো সেই
দুষ্টু হাসি। ঠিক তখনই নিচে কলিং বেল জোরে জোরে বাজতে লাগলো। নিচে গিয়ে দরজা খুলতেই আরিয়ানের মা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। চেহারায় স্পষ্ট রাগ আর উত্তেজনা। অহনার বাবা প্রায় চিৎকার করে বললেন, এই বাড়িতে আরিয়ান নামে একটা ছেলে থাকে, কথাই সে আমার মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছে, আজই পুলিশে দেব আমি। আরিয়ানের মা পুরো হতবাক হয়ে গেলেন। তিনি শান্ত করার চেষ্টা করে বললেন, আপনারা আগে ভেতরে আসুন, শান্ত হন, কথা বলে সব। কোনো কথা শুনবো না, আমার মেয়েকে কোথায় রেখেছে সেই ছেলে, ডাকেন তাকে এখনই। ঘরের ভেতর সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে উপরতলে গোসল শেষ করে অহনা ধীরে ধীরে দরজা খুলে বের হলো। ভেজা চুল কাঁধ বেয়ে নামছে। আরিয়ানের মায়ের শাড়িটা পরে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। আরিয়ান ঠিক তখনই সামনে দাঁড়িয়েছিল। অহনাকে দেখে সে কয়েক সেকেন্ড একদম স্থির হয়ে গেল। চোখ সরাতেই পারছে না। মুগ্ধ হয়ে ধীরে বলল, ওয়াও, আমার বউ তো একদম। চুপ, আর একটাও কথা বলবে না। ঠিক আছে ঠিক আছে, আমি গোসল করে আসি। শ্বশুর সাহেবের সামনে তো স্মার্ট হয়ে যেতে হবে। বলে দুষ্ট হাসি দিয়ে বাথরুমে ঢুকে গেল। কিন্তু নিচ থেকে হঠাৎ অহনার বাবার জোরে চিৎকার ভেসে এলো। এই ছেলে কোথায়? আজ তাকে আমি ছাড়বো না। শব্দটা শুনেই অহনার বুক কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিচে নেমে নিজের বাবা মাকে দেখে তার চোখ ভিজে উঠল। অহনা কাপা গলায় ডাকলো, মা। পরে মুহূর্তেই দৌড়ে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতক্ষণ জমে থাকা ভয় আর অপমান একসাথে বের হয়ে এলো। কান্না ভেঙে পড়ল। মা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। ঘরের সবাই নিস্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই উপর থেকে ভেজা চুলে তোয়ালে কাঁধে ফেলে আরিয়ান সিঁড়ি পেয়ে নিচে নামতে শুরু করলো। সামনে কি ঝড় অপেক্ষা করছে সেটা বুঝেও তার ঠোঁটের অদ্ভুত শান্ত হাসি। সিঁড়ি পেয়ে ধীরে ধীরে নিচে নামলো আরিয়ান। ভেজা চুল, মুখে অদ্ভুত শান্ত ভাব, যেন ঘরে যে ঝড় উঠেছে সেটা তার জন্য কোনো ব্যাপারই না। নিচে নেমে সে সোজা গিয়ে অহনার বাবা মায়ের সামনে দাঁড়ালো। তারপর মাথা নিচু করে ভদ্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল। অহনার বাবা তখন রাগে প্রায় কাঁপছেন, চোখ লাল হয়ে গেছে। তিনি গর্জে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করার? জানো এটা কত বড় অপরাধ? আমি এখনই পুলিশ ডাকবো। ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে গেল। কিন্তু আরিয়ান একটু ঘাবড়ালো না, বরং শান্ত গলায় বলল, তুলে বিয়ে করব কেন আঙ্কেল? আমরা তো 2 বছর ধরে সম্পর্কে আছি। কথাটা শুনে যেন পুরো ঘর থমকে গেল। অহনা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, মিথ্যে, একদম মিথ্যে কথা। ও কি বলছো তুমি? কি প্রমাণ আছে তোমার কাছে? আরিয়ান তখন ধীরে ধীরে নিজের ফোনটা বের করলো। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আরিয়ান বলল, প্রমাণ ছাড়া তো এমন কথা বলতাম না আঙ্কেল। সে ফোনে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে ভার্সিটির করিডর, আর সেখানে দাঁড়িয়ে অহনা রাগী মুখে একটা মেয়েকে বলছে, শোনো, আরিয়ানের জীবন থেকে দূরে চলে যাও। আমাদের 2 বছরের সম্পর্ক, তুমি মাঝখানে এসে নাটক করছো কেন? আরিয়ান আমাকে ভালোবাসে। না, আরিয়ান আমাকে ভালোবাসে। আমরা কত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি তুমি জানো না। ভিডিওটা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মা, বোন, ভাবি সবাই হতবাক হয়ে একবার অহনার দিকে তাকালো। অহনার বাবার মুখ শক্ত হয়ে গেল। তিনি ধীরে কিন্তু ভয়ঙ্কর গলায় বললেন, অহনা, এসব কি সত্যি? অহনা পুরো হতভম্ব, চোখ বড় বড় হয়ে গেছে। কাপা গলায় বলল, বাবা, বাবা ভিডিওটা সত্যি, কিন্তু এর মানে এই নয় যে ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে। ও আমাকে ফাঁসাচ্ছে। আরিয়ান তখন দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। শান্ত কিন্তু নাটকীয় গলায় বলল, দেখছেন আঙ্কেল, আপনার মেয়ে এখন 2 বছরের সম্পর্কটাই অস্বীকার করছে, অথচ আমার জন্য অন্য মেয়ের সাথে ঝগড়া পর্যন্ত করেছে। তুমি একটা ধোঁকাবাজ, ইচ্ছে করে এসব করছো। ঘরের ভেতর উত্তেজনা আবার চরমে উঠল। আর অহনার বাবা এবার এমন দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালেন যেন পরের মুহূর্তেই বড় কিছু ঘটতে যাচ্ছে। ঘরের ভেতরের পরিবেশ তখন এতটাই ভারী হয়ে উঠেছিল যে কেউ ঠিক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। সবাই একবার আরিয়ানের দিকে তাকাচ্ছে, আবার একবার অহনার দিকে, যেন সত্যি আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে গেছে পুরো পরিস্থিতি। অহনার বাবা কয়েক সেকেন্ড চুপ থেকে গভীর দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। তারপর ধীরে কিন্তু কঠিন গলায় বললেন,
সত্যি করে বলো অহনা, তোদের সম্পর্ক ছিল? কথাটা শুনে অহনার বুক ধক করে উঠল। সে মাথা নাড়িয়ে বলতে গেল কিছু, কিন্তু তার আগেই আরিয়ান শান্ত ভঙ্গিতে কথা বলে উঠল। আরিয়ান হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, সম্পর্ক না থাকলে আমি ওনাকে বিয়ে করব কোন দুঃখে বলেন তো? আমি কি পাগল নাকি যে হঠাৎ করে একটা সিনিয়র আপুকে তুলে এনে বিয়ে করব? কথাগুলো এমনভাবে বলল যেন সবকিছু খুব স্বাভাবিক। অহনা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল তার দিকে। এই সময় অহনার মা ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন। তার মেয়ের চোখ হঠাৎ থেমে গেল অহনার মুখে। গোসল করে আসার পরও ঠোঁটটা অস্বাভাবিক ফুলে আছে, গলার কাছে লালচে দাগ স্পষ্ট। মায়ের মুখে ভাব এমন মুহূর্তে বদলে গেল। তিনি আস্তে করে স্বামীর দিকে ঝুঁকে বললেন, শুনছেন, আমার মনে হয় অহনা রাগ করে এসব অস্বীকার করছে। মেয়েরা অনেক সময় অভিমানে এমন করে, দেখেন না ওদের অবস্থা। অহনার বাবা ভুরু কুঁচকে তাকালেন। মা আবার শান্ত গলায় বললেন, আমাদের এখন চলে যাওয়াই ভালো, সময় দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ নীরব থাকার পর অহনার বাবা দীর্ঘশ্বাস ফেলেন, কঠিন গলায় বললেন, কি আর করার, মনে হয় আমাদের যাওয়াই উচিত। কথাটা শুনেই অহনা যেন ভেঙে পড়ল। সে দৌড়ে সে বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে রেখে যাচ্ছ? আমাকে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থাকবো না। না অহনা, কোন সাহসে এত দিনের সম্পর্ক অস্বীকার করিস? আমাদের সামনে মিথ্যা বলছিস? বাবা সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি আর কিছু শুনলেন না, মুখ ফিরিয়ে নিলেন। ঠিক তখনই আরিয়ানের মা সামনে এসে এগিয়ে এলেন, নরম গলায় বললেন, যা হওয়ার হয়েছে ভাই সাহেব, এখন তো আমরা আত্মীয় হয়ে গেলাম, রাগ করে লাভ কি? বসুন না, একটু খাওয়া দাওয়া করে যান। না আপা, আজ আর বসবো না। ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। অহনা অসহায়ের মতো একবার মা বাবার দিকে তাকালো। কেউ আর তার কথা শুনছে না। চোখ ভরে পানি নিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো সে। দৌড়ে সোজা সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল নিচের রুমে। দরজা বন্ধ করার শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। আর নিচে দাঁড়িয়ে আরিয়ান চুপচাপ তাকিয়ে রইল সিঁড়ির দিকে। তার চোখে তখন অদ্ভুত এক জেদ আর অচেনা শান্ত হাসি। আমার জীবন এলোমেলো করার শাস্তি আপনার জীবন এলোমেলো করেই দিলাম ম্যাডাম। নিচে তখন ধীরে ধীরে সব শান্ত হয়ে এসেছে। অহনার বাবা মা অনেক রাগ আর অভিমান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা ফেলে গেল। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ বসে আছে, কেউ ঠিকমতো কথা বলছে না। আরিয়ানের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা খুব কষ্ট পেয়েছে মনে হয়, এত কিছু একদিনে সহ্য করা সহজ নয়। আমার মনে হয় অহনা নিচে খেতে আসবে না। আরিয়ান, তুই ওর খাবারটা রুমে নিয়ে যা বাবা। আরিয়ান কিছু না বলে মাথা নাড়ালো। এর মধ্যে সবাই খেতে বসলো, কিন্তু পরিবেশটা একদম স্বাভাবিক না। বোন মাঝে মধ্যে আরিয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ছে আর বিড়বিড় করে বলছে, ভাইয়া তুই সত্যিই বড় ঝামেলা করে ফেলেছিস। খাওয়া শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। সবাই উঠে গেলে আরিয়ান একটা ট্রেতে খাবার সাজালো। ভাত, তরকারি, পানি সব ঠিক করে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। রুমের দরজার সামনে এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। ভিতর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। তার চোখের দৃষ্টি একটু বদলে গেল, কিন্তু পরের মুহূর্তে নিজেকে শক্ত করে দরজা খুলে ভেতরে ঢুকলো। অহনা খাটের পাশে বসে কাঁদছে, চোখ লাল হয়ে ফুলে গেছে, চুল এলোমেলো, মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই কাঁদছে। আরিয়ান ভেতরে ঢুকে দরজাটা ধীরে বন্ধ করে লক করে দিল। ট্রে টেবিলে রেখে শান্ত গলায় বলল, খেয়ে নিন। অহনা মাথা তুলে তাকাতে আবার রাগে চোখ জ্বলে উঠল। সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কেন এমন করলে তুমি? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে সবার সামনে মিথ্যা বললে কেন? আমার মা বাবাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে, কি পেয়েছো এতে? আরিয়ান যেন এসব শুনতেই চাইছে না। চেয়ার টেনে বসে শান্ত গলায় বলল, আগে খাবারটা খেয়ে নিন। আমি তোমার দেওয়া কিচ্ছু খাবো না। করেছো? আরিয়ান এবার একটু বিরক্ত হলো। ধীরে উঠে এসে তার সামনে দাঁড়িয়ে নিচু গলায় বলল, আমি সব ঝগড়া শুনতে চাই না এখন। সারাদিন কিছু খাননি, আগে খেয়ে নিন। করেছো, এখন আবার জোর করে খাওয়াবেও? হ্যাঁ, দরকার হলে সেটাও করব, কারণ এখন আপনি আমার দায়িত্ব।
কথাটা শুনে অহনা আবার রাগে কাঁপতে লাগলো। রুমের ভেতরের বাতাসটা যেন ক্রমেই ভারী হয়ে উঠছিল। টেবিলে রাখা খাবার থেকে ধোঁয়া উঠছে, কিন্তু অহনা ছুঁয়েও দেখছে না। অহনা মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে এগিয়ে এসে অহনার হাতটা ধরে ফেল। নরম কিন্তু দৃঢ় গলায় বলল। খেয়ে নিন। অহনা সাথে সাথে হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিতে চাইল। রাগে চিৎকার করে বলল, না, আমি খাবো না। আমাকে জোর করতে বাধ্য করবেন না অহনা আপু। তুমি এমন করছো কেন আমার সাথে? কি পেয়েছো আমাকে এভাবে শেষ করে? তুমি তো আমাকে ভালোবাসো না। কথাটা বলেই তার চোখ আবার ভিজে উঠল। আরিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ হালকা হেসে ফেলল। তারপর বলল, এত মেজাজ গরম না করে আগে খেয়ে নিন, নাটক পরে করবেন। অহনার বুকটা যেন আরো ভারী হয়ে গেল। চোখের পানি মুছতে মুছতে সে বসে পড়ল খাটের পাশে। তারপর হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। সেই কান্নার শব্দ পুরো ঘর ভরে গেল। আরিয়ান ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু হয়ে বলল, এই কান্না কার জন্য হচ্ছে বলুন তো? প্রেমিকের জন্য নাকি? কথাটা শুনেই অহনা যেন বিস্ফোরিত হলো। রাগ আর কষ্টে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, শুধু তোমার জন্য আমি ওকে হারালাম। তুমি আমার জীবনটা শেষ করে দিলে। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটল। ধীরে ধীরে বলল, হারানোর কষ্টটা একটু উপভোগ করেন অহনা আপু, দেখবেন কেমন লাগে। অহনা অবিশ্বাসে তাকিয়ে রইল। আরিয়ান আরো কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, কারণ আমি অনেক দিন ধরেই এই কষ্টটা অনুভব করছি। কথাটা বলে সে চামচে খাবার তুলে অহনার দিকে বাড়িয়ে দিল। আর ঘরের ভেতর আবার অদ্ভুত এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়ল। অহনা মুখ শক্ত করে বসেছিল, চোখ দুটো লাল, কান্নার দাগ এখনো শুকায়নি। সামনে রাখা খাবারের দিকে একবারও তাকাচ্ছে না সে, যেন জেদ ধরে নিজেকেই শাস্তি দিচ্ছে। আরিয়ান কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, তারপর হঠাৎ সামনে গিয়ে বসে পড়ল। চামচে ভাত তুলে দিয়ে আবারও বলল, শেষবার বলছি, খেয়ে নিন। বলেছি তো খাবো না। পরের মুহূর্তেই আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে তার থুতনিটা ধরে মুখ নিজের দিকে ঘুরিয়ে দিল। অহনা অবাক হয়ে উঠতেই সে বলল, ঠিক আছে, তাহলে আমাকেই করতে হবে। বলে জোর করে খাবার মুখে তুলে দিল। অহনা রাগে হাত দিয়ে সরাতে লাগলো, ছাড়ো, কি করছো তুমি? কিন্তু আরিয়ান একদম পাত্তা দিল না, বরং মজা পাচ্ছে যেন। হালকা হেসে বলল, রাগ করলে আরো সুন্দর লাগে জানেন। অহনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল, রাগে যেন বিস্ফোরিত হয়ে। এক চামচ দু চামচ এভাবেই জোর করে পুরো খাবার শেষ করিয়ে দিল সে। অহনা খাওয়া শেষ হতে রাগে উঠে দাঁড়ালো, তারপর বলল, তুমি অসভ্য একটা মানুষ। আরিয়ান ট্রে সরিয়ে রেখে শান্তভাবে উঠে দাঁড়ালো, তারপর একদম স্বাভাবিক গলায় বলল, এবার তৈরি হন কেন? রোম্যান্স করতে। কথাটা শুনেই অহনা আগুন হয়ে উঠল। খাট থেকে উঠে চিৎকার করে বলল, তুমি কি ভাবছো আমাকে? কিন্তু আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে, চোখে সেই জেদি দৃষ্টি। একদম কাছে এসে নিচু গলায় বলল, রাগ দেখতে চাই না এখন। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ আরিয়ান। কিছু ভাবছি না, এখন শুধু আপনাকে আমার বউ ভাবতে চাই, আর কিছু না। কথাটা শেষ হতেই আচমকা তার হাত অহনার কোমরে চলে গেল। পরের মুহূর্তেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস দিল। অহনা পুরো হতবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড বুঝতে পারল না কি হচ্ছে। সে ধাক্কা দিতে গেলে আরিয়ান থামল না। আস্তে আস্তে তার গলার কাছে মুখ নামিয়ে দিল। উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল ত্বক। তারপর বুকের কাছে ভালোবাসার ছোঁয়ায় কিস করতে লাগলো। অহনার শরীর রাগে শক্ত হয়ে আছে, অথচ মুহূর্তটা ক্রমেই গভীর হয়ে উঠছে। আরিয়ান যেন আবার হারিয়ে গেল সেই জেদি ভালোবাসার ভেতর। চারপাশে সবকিছু ভুলে শুধু তাকে নিজে করে রাখার এক অদ্ভুত তাড়নায়। সারা রাত আরিয়ান অহনাকে একেবারে নিজের মতো করে আদর করেছে। অহনা রাগে, বিরক্তিতে, আবার লজ্জায়, সব মিলিয়ে কিছুই বলতে পারছে না। সে বারবার সরতে চেয়েছে, আবার হালকা ঠ্যাস দিয়েও প্রতিরোধ করেছে, কিন্তু আরিয়ান শুনে না। রাতের অন্ধকারে কেবল শ্বাসের শব্দ আর দম বন্ধ করার মতো তীব্র উত্তেজনা ভর করেছে ঘরে। সকাল হয়ে আসলেও অহনা গভীর ঘুমিয়ে পড়ে আছে। আরিয়ান পাশে বসে তাকে দেখে মৃদু হেসে বলল, আরে উঠেন,
কত আর ঘুমাবেন? দিনের শুরু হয়ে গেছে, আর দায়িত্বের কথা তো মনে আছে না? উঠতে পারবো না, শরীর খুব ব্যথা করছে। এইটুকু আদরই সইতে পারছেন না? মাত্র এক রাত্রি, তাতেই এই অবস্থা? এটা আদর না আরিয়ান, এটা তোমার রাগ আর জেদ। একদম রাগ আমার উপর চাপিয়ে দিচ্ছ। যা ভাবেন, এখন গোসল করে নিচে যান। কেন? আমি পারবো না। আরিয়ান নীরবভাবে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার প্রস্তুতি নিল। মুখে হালকা হাসি, কিন্তু চোখে তীব্র জেদ নিয়ে বলল, আরে বউ, আপনি তো এখন এই বাড়ির দায়িত্বশীল বউ। মায়ের সাথে কাজে সাহায্য করতে হবে, দায়িত্ব পালন করতেই হবে। আমি পারবো না, আমার শক্তি নেই। আমার ভাবিও তো সাহায্য করে রান্নায়, তাহলে আপনি কেন পারবেন না? অহনা চুপচাপ, কিছু বলতে পারছে না। তার চোখে মিশ্র রাগ আর অবিশ্বাস, আর আরিয়ানের দৃঢ় দৃষ্টি দেখেও সে কিছু করতে পারছে না। আরিয়ান হালকা হেসে বলল, চলুন, গোসল করে এত কথা শোনার সময় নাই। অহনা গোসল শেষ করে শাড়ি পরে বের হলো, চুল এখনো ভিজে ভিজে, চোখে হালকা লজ্জার ছাপ। রুম থেকে বের হয়ে নিচে নেমে আসতেই ঘরের বাতাসটা অন্যরকম হয়ে গেল। নিচে আসতেই ভাবি বললেন, আরে অহনা, এসো এখানে বসো, খাবার খেয়ে নাও। ভাবি, বসিয়ে না রেখে আপনাদের সঙ্গে কাজ করতে দিন। শুধু বসে থাকবে কেন? আরে নতুন বউ কি এখানে কাজ করবে? ঠিকই বলছি ভাবি, এখন থেকেই শিখানোকে, না হলে পরে আর কাজ করতে চাইবে না। কি বলছো তুমি? আমি কি এবারের বান্দি নাকি? আরিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো, চোখে সেই জেদ আর অদ্ভুত হাসি দিয়ে বলল, না, বান্দি নয়, শুধু দায়িত্ব পালন করতে হবে। নতুন বউ হলে অবশ্যই শেখার সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে শিখবে, এখন খেয়ে নাও। আরিয়ানের মা টেবিলের দিকে এগিয়ে এসে আর অহনার দিকে হাসি দিয়ে বলল, মা রাগ করে থেকো না, এবার খেয়ে নাও। অহনা চোখ মুছে শুধু মাথা নেড়ে চুপচাপ বসে গেল, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে রাগ আর লজ্জার মিশ্রণ। তিনি ধীরে ধীরে প্লেট তার সামনে রেখে বললেন, খেয়ে নাও মা। অহনা চুপচাপ হাত দিয়ে প্লেট নিল, তবে মুখে বলল না, শুধু চুপচাপ খেতে লাগলো। ভাবি তখন একটু কৌতূহল নিয়ে বললেন, বলো তো তুমি কোথায় পড়াশোনা করছো? বাড়ি কোথায়? আমি ভার্সিটিতে পড়ি। বাড়ি শহরের পাশে। আরে ভাবি, খাওয়ার পরে কথা বলুন। আমি তোমার সঙ্গে কথা বলছি না। খাবার শেষ হতেই অহনা হালকা মাথা ঝুঁকিয়ে রুমের দিকে চলে গেল। চোখে রাগ আর লজ্জা মিশে আছে, রাগের ছাপ তার পুরো মন জুড়ে। রুমের দরজা ধীরে ধীরে বন্ধ হলো। ঠিক তখনই ফোনের রিংটা বেজে উঠল। অহনা তাকিয়ে দেখলো স্ক্রিনে বয়ফ্রেন্ডের নাম রিদম। সে দ্রুত ফোন রিসিভ করলো, কণ্ঠ কাঁপছে। রিদম বলল, জান, কই তুমি? কাল থেকে ফোনে পাচ্ছি না। রিদম, সব সত্যি খুলে বলছি। আমি আরিয়ানের কাছে। সে পুরো ঘটনা খুলে বলল, জোর করে বিয়ে, রাতের বাসর আর তার রাগ ও বিরক্তি সব। ফোনের ওপাশ থেকে রিদম শান্ত কণ্ঠে বলল, চিন্তা করো না জান, আমি তোমাকে সব অবস্থায় মেনে নেব। হঠাৎ করেই রুমের দরজা খোলা হলো। আরিয়ান প্রবেশ করলো, চোখে অদ্ভুত জেদ আর মুখে অদ্ভুত হাসি। অহনার হাত থেকে ফোন ছিনিয়ে নিল। আরিয়ান চুপচাপ ফোন কানে ধরল, তারপর ঠোঁট বাঁকিয়ে ফিস ফিস করে বলল, আমরা কিন্তু সারা রাত বাসর করেছি, তারপরও আপনি মেনে নেবেন? কি করছো তুমি? আমার ফোন দাও। হয়তো জোর করে ওর কাছে গেছো, এতে তো ওর দোষ কিছু নেই, আমি মেনে নেব। মেনে নেবেন? তারপর হঠাৎ করে রাগে ফোন কেটে দিল। স্কিন কালো হয়ে গেল। অহনার আগে চিৎকার করতে করতে বসে রইল, চোখ লাল, গলা কেঁপে যাচ্ছে। সে বুঝতে পারছে আরিয়ান একেবারেই তাকে ছাড়বে না, আর রিদমের সঙ্গে কোনো যোগাযোগ করতে দিবে না। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগোলো, চোখে জেদ, মুখে অদ্ভুত হাসি। জান, স্বামী থাকার পর অন্য পুরুষের সঙ্গে কথা বলা ঠিক না। তোমাকে আমি মানি না আরিয়ান। তুমি জোর করে বিয়ে করেছো আমাকে। আমি তোমার বউ হতে চাই না। আরিয়ান হেসে একটু এগোলো, তার হাত ধরে অহনার হাতকে জড়িয়ে ধরল, গলায় মুখ নামিয়ে কিস করতে লাগলো, ধীরে ধীরে গলার দিকে, বুকের দিকে। তবুও আমার কাছে থাকতে হবে সোনা। সরে যাও, ছেড়ে দাও। না জান, তোমার পালাবার পথ নেই। আমার পাশে থাকা তোমার অধিকার। আমি বলছি সরে যাও।
আরিয়ান আর কিছু বলল না, শুধু চোখে সেই জেদি দৃষ্টি রেখে হাত ছেড়ে দিল। কিন্তু অহনার ভিতরে সে জানে আরিয়ান একেবারে ছাড়বে না। সে যতই চিৎকার করুক, যতই রাগুক, তার কাছ থেকে দূরে যেতে পারবে না। হঠাৎ আরিয়ান অহনাকে কোলে তুলে নিল। অহনা চোখ বড় বড় করে তাকালো, রাগার লজ্জা মিশে মুখ লাল হয়ে গেল আর দ্রুত চিৎকার করে বলল, আরিয়ান, সব সময় এসব কেন? কি করব জান, আমার মন চাচ্ছে শুধু আপনাকে আদর করতে, আর কিছু না। আমি পারবো না, আমার শরীর ব্যথা করছে। না সোনা, চিন্তা নেই, পেইন কিলার এনে দিব, তারপর সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সে বিছানায় উঠে অহনাকে শুইয়ে দিল। ধীরে ধীরে ঠোঁটের উপর ঠোঁট রাখলো, তারপর ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা রাগে লজ্জায় হাত দিয়ে বাধা দিতে চাইলেও পারল না, শরীর কিছুতেই বাধা দিতে পারছিল না। আরিয়ান তখন পুরো মন দিয়ে কিস করতে লাগলো। শ্বাস আটকে থাকা রাগ, লজ্জা আর অন্তরে জেদ মিলিয়ে যেন ভালোবাসার ঢেউ তৈরি হলো। আরিয়ান ধীরে ধীরে অহনার শাড়ির আঁচল ধরে টেনে আনলো, চোখে জেদ, মুখে অদ্ভুত হাসি। ধীরে ধীরে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। প্রতিটি কিসে রাগ আর গভীর ভালোবাসার মিশ্রণ। অহনার কান্না ভিজা কণ্ঠে চিৎকার করে পড়ল, এমন কেন করছো আরিয়ান? আমি সহ্য করতে পারছি না। শরীর মনে দুই জায়গায় কষ্ট দিচ্ছ, আমি সহ্য করতে পারছি না। আরিয়ান কিছু বলল না, শুধু ধীরে ধীরে কিস করতে করতে চোখে চোখ রাখলো। ফিসফিস করে বলল, কেন করছি জান, জানেন না বুঝি? আমি জানি না, কিছুই জানি না। তাহলে মনে করিয়ে দেই। অহনার হৃদয় কেঁপে উঠল, চোখে লজ্জা, গলায় কণ্ঠে রাগ, কিন্তু আর কিছুই করতে পারছে না। আরিয়ান তখন পুরো মন দিয়ে কিস করতে লাগলো। বুকে গলায় প্রতিটি স্পর্শ যেন অহনার রাগ ও লজ্জাকে ধীরে ধীরে ভালোবাসায় ঢেকে দিচ্ছে। অহনার কান্না আর শ্বাস মিলিয়ে ঘরের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে গেল। রাগ আর ভালোবাসা মিলিয়ে দুজনের মধ্যকার সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। অহনা চোখ মুছে 2 বছর আগের স্মৃতিতে হারিয়ে গেল। ভার্সিটির সেই ব্যস্ত দিনগুলো মনে পড়ল। সে বান্ধবীদের সঙ্গে হেসে খেলে কথা বলছে, পাশে আরিয়ান বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। হাসি, গল্প, মজা সব মিলিয়ে সে যেন আলাদা জগতের অংশ। আরিয়ানের গার্লফ্রেন্ড সবসময় তার পাশে, যেন সারা বিশ্বকে জানাচ্ছে আরিয়ানের মন শুধু ওর কাছে। আরিয়ানের বন্ধুদের চোখে তখন একটু চক্রান্ত আর মজা। কি করব, ও তো জানে আমি ওকে ভালোবাসি, আর তোরা সবসময় এসব নিয়ে মজা করিস কেন? তুই নাকি ভালোবাসিস, অথচ দেখো ওর আশেপাশে সারাক্ষণ ঘুরে, মনে হয় তোকে সন্দেহ করে। হ্যাঁ, ও আশেপাশে ঘুরছে, কিন্তু ওর ছায়া ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার ভালোবাসা ঠিক আমারই জন্য। তুমি কি সবসময় বন্ধুদের সাথে আড্ডা দেবে? একবার আমার সময় দাও। ও, তুমি আমার জীবনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুদের আড্ডা শুধু খেলার মজা, কিন্তু আমার ভালোবাসা শুধু তোমার জন্য। গভীরতা সবসময় মন থেকে আসে। শুধু আড্ডা, শুধু খেলা, এগুলো আসল প্রেম নয়। ও আমার জীবন, আর ও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। ভার্সিটির ক্যাম্পাসের এক কোণে পড়াশোনার মাঝে কয়েকজন ছাত্রী বেঞ্চে বসে গল্প করছে। ঝকঝকে রোদ, কোলাহল, পাতা উঠছে, অথচ অহনার চোখ একদম অন্যদিকে। দেখছিস ওই জুনিয়র দুটির কি প্রেম, সবসময় একে অপরের পাশে চিপকে থাকে, এক মুহূর্ত আলাদা নাই। মেয়েটি বেশি ন্যাকা, ওদের ন্যাকামি দেখতে ইচ্ছে করে না। যাই বলিস, ছেলেটা দেখতে সুন্দর তো। নজর ঠিক করো, ছেলেটা জুনিয়র এবং আরো সিনিয়র, আর আমরা সিনিয়র, এমন কথা বলা ঠিক নয়। ও জুনিয়র ঠিকই, কিন্তু কেবল দেখতে সুন্দরই তো নয়, মনও ভালো। মন ভালো? হ্যাঁ, ছেলেটাকে দেখে আমাদের এত ভাবার কি প্রয়োজন? আমরা তো একে অপরকে চিনিই না। ঠিক আছে ঠিক আছে, শুধু দেখলে কি, মনে হয় দুজনের মধ্যে কেমিস্ট্রি আছে। সেই সময় আরিয়ান বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। হেসে খেলে তার গার্লফ্রেন্ড সোজা তার পাশে হাসি মুখে চোখ রাখছে আরিয়ানকে। বন্ধু মাঝে মাঝে মজা করছে। আরিয়ান হালকা হেসে বলছে, যদিও না থাকতো আমাদের আড্ডা এত মজা হতো না। ভাইয়া, আমি সব সময় আরিয়ানের পাশেই থাকবো। পরের দিন ভোরে ভার্সিটির মাঠে ব্যস্ততা। ছাত্রছাত্রীরা ছুটে চলেছে ক্লাসে যাওয়ার জন্য। অহনা তার বই আর ব্যাগ হাতে এগোচ্ছে, চোখে সামান্য অবিশ্বাস আর মাথায় এলোমেলো চুল। আজকের দিনটা যেন
আলাদা, ঠিক তখনই একদম হঠাৎ ধাক্কা লেগে গেল। অহনা সামলে নিতে পারল না, সামনের দিকে গড়িয়ে পড়ল। আরিয়ান হঠাৎ ঘুরে চোখ বড় করে হাত বাড়িয়ে সাহায্য করতে গিয়ে বলল, আহ সরি, ঠিক আছেন তো? অহনা কিছু বলল না, কেবল মাথা নেড়ে সামলালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু চোখে সামান্য অবিশ্বাস। ঠিক মতো লক্ষ্য করিনি, হঠাৎ ধাক্কা। সমস্যা নাই। দুজনের চোখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য মিলল। অহনা বুঝতে পারল সে এই জুনিয়র ছেলেটাকে আগে কখনো এমন চোখে দেখেও নাই। আর আরিয়ানও মনে মনে ভাবছে, এই সিনিয়র আপু কেমন, এত শান্ত? দুপুরবেলা ভার্সিটির হালকা ছায়ার নিচে অহনা তার বান্ধবীদের সঙ্গে বেঞ্চে বসে গল্প করছে। সবার হাতে কাগজ, পেন্সিল, বই আর মাঝে নোটস। কিন্তু অহনার মন অন্যদিকে ঘুরছে। সে নিজের ভাবনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আচ্ছা অহনা, তুই কি ওই জুনিয়র ছেলেটা আর তার গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করাতে পারবি? ব্রেকআপ করব কোন দুঃখে? আমি এসব ঝামেলার লোকই নই। আমি দেখতে চাই মেয়েটা ছেলেটাকে কতটা ভালোবাসে, কতটা অন্তরে আটকেছে। এসব ঝামেলায় আমি নাই, আমি শুধু নিজের কাজ করি। ও তাহলে হার মানছিস? অহনা কখনো হারে না। কথাগুলো বলতে বলতে অহনা নিজের বুকের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করলো। দুপুরের সূর্য হালকা আলো ছড়াচ্ছে ভার্সিটির খোলা মাঠে। কিন্তু হঠাৎ বান্ধবী দুষ্টামি করতে করতে বলল, অহনা, এমন কিছু বলবি যাতে মেয়েটা ছেলেটাকে ব্রেকআপ করতে বাধ্য হয়। এসব কেন রে? আমি এসব ঝামেলায় লিপ্ত হব না। না রে, কর না একটু দেখি, আমি কৌতূহল মেটাতে চাই। অহনা কিছু না বলে চুপচাপ ঘুরে দাঁড়ালো। মনে মনে ঠিক করলো, ঠিক আছে, একটু নাটক করে দেখাবে। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে গেল। আরিয়ান মেয়েটার সঙ্গে আড্ডা দিচ্ছিল, হাসি ঠাট্টা করছিল। অহনা একবার শ্বাস নিল আর তারপর উচ্চ কণ্ঠে বলল, জান, তুমি এই মেয়েটার সাথে কি করছো? আপনি কি? কে মানে? আমি আরিয়ানের গার্লফ্রেন্ড। 2 বছর ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। আমরা কত ঘনিষ্ঠ হয়েছে জানো? এমনকি কখনো কখনো ভাবি প্রেগনেন্ট হয়ে যেতে পারতাম। মেয়েটার চোখ বড় হয়ে গেল আর আরিয়ান দুজনেই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। মনে হচ্ছিল যেন কানে বাজ পড়েছে। কি? আরিয়ান এইরকম? আর আমি এই ছেলেটার সাথেই থাকবো না। এরপর মেয়েটা দৌড়ে চলে গেল। হঠাৎ করেই আরিয়ানের চোখে হতবাক ভাব আর আরিয়ানের চোখে অবিশ্বাস। অহনা একদম ঠান্ডা মাথায় দাঁড়িয়ে রাগার কৌতূহল মিশিয়ে হাসলো। অহনা ফিসফিস করে নিজের বান্ধবীর দিকে তাকিয়ে বলল, দেখলি, আমি হার মানি না কখনো। ভার্সিটির খোলা মাঠে হইচই চলছিল, সবাই আড্ডা দিচ্ছিল হেসে খেলে। হঠাৎ অহনা আর আরিয়ান একসাথে দাঁড়িয়ে থাকা দেখে কেউ কেউ চোখে হাসতে হাসতে বলল, আরিয়ান, তুমি কি সত্যিই অহনা আপুর মতো গার্লফ্রেন্ড রেখে আর একটা প্রেম করছো? পুরো হলের মধ্যে হাসি শুরু হলো। আরিয়ানের বন্ধুদের চোখেও বিস্ময় মিশ্র কৌতূহল। আরিয়ান তার গালে লাল রঙে রেগে উঠল, মুখে জেদ, চোখে অদ্ভুত তীব্রতা। উনি আমার গার্লফ্রেন্ড না, মিথ্যা বলছে। সবাই একটু থেমে গেল, কেউ কিছু বলল না। কিন্তু অহনা তখন একটু হাসি মিশ্র রাগ নিয়ে তার দিকে তাকালো। জান, এখন অস্বীকার করছো কেন? এর শাস্তি আপনি পাবেন। অতীতে সেই মুহূর্তে যেন থেমে গেল। অহনার চোখে পানি উঠল। সে কান্না করতে করতে ছোট্ট স্বরে বলল, দুষ্টুমি করে ব্রেকআপ করিয়েছে, তার জন্য এখন আমার জীবনটা নষ্ট করবে? আরিয়ানের চোখে রাগের সঙ্গে এক অদ্ভুত তীব্রতা দেখা গেল। সে যেন বলতে চাইছে, হারানোর কষ্ট অনুভব করো। ভালোবাসার মানুষ হারালে কেমন লাগে এখন দেখেন। আমি তো মজা করে করেছি। তুমি ভাবছো আমি সত্যি ব্রেকআপ করিয়ে দেব? মেয়েটা যে সত্যি যাবে সেটা আমি কিভাবে জানবো? আরিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে আগুন আর হালকা হাসি, যেন সে সব বুঝেছে। যা বলেছেন সেসব শুনে কোনো মানুষ রিলেশন রাখবে বলে আপনার মনে হয়? অহনার চোখে অদ্ভুত রাগ আর লজ্জা মিলছে। সে হালকা ঠেস দিয়ে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না আরিয়ান। আমি চাই আমাকে ডিভোর্স দাও প্লিজ। আরিয়ান হেসে কিছু না বলে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। হাত দিয়ে অহনার কপালে ছোঁয়াতে লাগলো। তারপর ধীরে ধীরে গলায় মুখ নামিয়ে কিস করতে শুরু করলো। রাগ নিয়ে বিয়ে করেছি, হ্যাঁ জানি, কিন্তু এখন আর ছাড়তে পারবো না। আপনাকে নিজের কাছে রাখতে চাই সোনা। আমি খেলনা না। বউ করে রাখবো সোনা।
বলে সে আবার অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘরের মধ্যে রাত গভীর হয়ে গেছে, বাতাসে শুধু নিঃশ্বাস আর হৃদয়ের উত্তেজনার শব্দ। আরিয়ান এক মুহূর্তও ছাড়ল না। অহনা রাগে লজ্জায় বিরক্তিতে সব মিলে বারবার ঠ্যাস দিতে চাইল, আরিয়ান একটুও পাত্তা দিল না। পুরো রাতটা কেটে গেল এই আদর আর ছোটোখাটো লড়াইয়ে। অহনা রাগ আগুনের মতো, আর আরিয়ান তার কাছে একেবারে দৃঢ়, তাকে নিজের কাছে রাখার জন্য। যেন এই রাত শেষ না হয়। সূর্য উঠে এলো ঘরের জানালা দিয়ে। অহনা ধীরে ধীরে চোখ মেলল। রাতে সব উত্তেজনা এখনও মনে ভেসে উঠছে। সে চুল পেছনে বাঁধল, গোসল শেষ করে শাড়ি পরে রান্নাঘরে নামলো। মার ভাবি ইতিমধ্যে রান্নার কাজে ব্যস্ত। মা, ভাবি, আজ আমি সাহায্য করব। আচ্ছা এসো। অহনা জানে যদি রুমে থাকে আরিয়ান আবার তার কাছে গিয়ে শুরু করবে, তাই সে ছোট্ট হাসি নিয়েই সরলভাবে কাজে মন দিল। এদিকে আরিয়ান ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে লক্ষ্য করলো অহনার রুমে নেই। চুপচাপ না থেকে ডাকতে শুরু করলো। সোনা, কোথায় গেলি তুই? যাও না, তোমার বর ডাকছে। পরে শুনবো ভাবি, এখন কাজে মন দিতে হবে। সোনা, উত্তর দাও তো। আরিয়ান ক্রমেই নিচে নামতে শুরু করলো। আরিয়ানের মা হালকা কণ্ঠে বললেন, যাও মা, না হলে রেগে যাবে। পরে যাব মা, এখন ভালো লাগছে না। আরিয়ান ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে এলো। সে এমনভাবে এগিয়ে গেল যেন অহনা কোথাও লুকানো আছে, তা খুঁজে বের করতে চাইছে। হঠাৎ সে দ্রুত এগিয়ে অহনাকে কোলে তুলে নিল। অহনা চোখ বড় করে তাকালো, লজ্জা আর রাগের মিশ্রণ। তোমার বর তো সেই রোমান্টিক। অহনা লজ্জায় মুখ লাল হয়ে গেল, চোখ নিচু করে আর কিছু বলতে পারল না। আরিয়ান নরম কণ্ঠে ফিসফিস করে বলল, এখন কোথাও পালাবার পথ নেই? রান্নাঘরের মাঝখানে হঠাৎ কোলে তুলে নেওয়ায় অহনা লজ্জায় একেবারে অস্থির হয়ে উঠেছিল। মার ভাবির সামনে এমন অবস্থায় পড়বে সে কখনো ভাবেনি। দুহাতে আরিয়ানের কাঁধে চাপড় দিতে দিতে রাগে ফুঁসতে ফুঁসতে বলল সে, নামাও আমাকে, তোমার লজ্জা নাই নাকি? মায়ের সামনে কোলে করে ঘুরছো, মানুষ কি ভাববে বলো তো? আরিয়ান একটুও থামল না, বরং ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। লজ্জা? আমার লজ্জা একটু কম। নিজের বউকে কোলে নিয়েছি, অন্য কাউকে তো না। অহনা আরো লজ্জায় ছটফট করতে লাগলো। নিচে মার ভাবি চাপা হাসির শব্দ শুনে তার মুখ একেবারে লাল হয়ে গেল। আরিয়ান, নামাও বলছি, সবাই দেখছে। দেখুক, আজকে ছাড়বো না আমি। সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছেন ম্যাডাম। কথা বলতে বলতে সে সরাসরি রুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে ভেতর থেকে আটকে দিল। দরজা লাগানোর শব্দ হতেই অহনা দ্রুত তার কোল থেকে নামলো, চোখ মুখ রাগে লাল। নির্লজ্জ একটা, সবকিছুতেই জোর করো কেন তুমি? মানুষ একটু শান্তিতে থাকতে পারে না? রাগে তার বুক ওঠানামা করছে, চুলের ভেজা গন্ধ এখনো ঘরে ভরে আছে। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। জোর করি কারণ বউকে কাছে চাই। সকাল থেকে খুঁজছি আপনাকে। কাছে চাই মানে? সারাক্ষণ এসবই বোঝো তুমি? না, এসব না, কিন্তু আপনি দূরে থাকলে ভালো লাগে না। মনে হয় ইচ্ছে করে পালাচ্ছেন আমার থেকে। অহনা মুখ ঘুরিয়ে নিল। ভেতরে কোথাও অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল, কিন্তু রাগটা ছাড়তে নারাচ্ছে। আমি পালাইনি, শুধু শান্তিতে থাকতে চেয়েছি। শান্তি তো আমিও চাই, তবে সেটা আপনার কাছেই পাই। কথাটা শুনে মুহূর্তের জন্য অহনা থেমে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে আবার কঠিন মুখ করে দাঁড়িয়ে রইল, যেন সহজে হার মানবে না সে। দরজা বন্ধ হওয়ার পরও ঘরের ভেতরে উত্তেজনা যেন কমছিল না একটুও। অহনা রাগে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল জানালার পাশে। ভেজা চুল থেকে টুপটাপ পানি পড়ছে, আর সে ইচ্ছে করে আরিয়ানের দিকে তাকাচ্ছিল না। ফ্রেশ হয়ে এসো আগে, এসব নাটক না করে। সকাল সকাল আবার শুরু করেছো। কথাটা বলে সে আলমারি খুলে কিছু গুছানোর ভান করতে লাগলো, কিন্তু আরিয়ান চুপ করে থাকার ছেলে না। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ পিছন থেকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল শক্ত করে। জানেন, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথাটা এত হঠাৎ ছিল যে অহনা কিছু মুহূর্ত নিশ্চুপ হয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে ঠান্ডা গলায় বলল, কিন্তু আমি বাসি না। বাঁচতে হবে, কারণ আমি ছাড়বো না আপনাকে। আমি রিদমকে ভালোবাসি। নামটা শুনতেই আরিয়ানের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল, চল শক্ত হয়ে উঠল। পরে মুহূর্তে সে অহনাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। স্বামীর সামনে অন্য পুরুষের নাম নিতে নেই।
কথাটা শেষ হতেই সে ঝুঁকে অহনার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। অহনা প্রথমে ধাক্কা দিয়ে সরতে চাইল, পারল না। কয়েক মুহূর্ত পর সে বিরক্ত হয়ে মুখ সরিয়ে নিল। অসভ্য একটা, একদিনে মানুষ এতবার কিস করে নাকি? ঠোঁটের অবস্থা দেখেছো? আরিয়ান দুষ্টু চোখে তাকিয়ে হালকা হাসলো, আঙ্গুল দিয়ে অহনার ঠোঁট ছুঁয়ে পড়ল। আবার যদি অন্য পুরুষের নাম বলেন তাহলে কিন্তু সত্যি ঠোঁট খেয়েই ফেলবো। অহনার আগে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা জমে উঠল। আরিয়ান যেন জেদ করে তার চারপাশে নিজের উপস্থিতি ছড়িয়ে দিচ্ছে। পরের দিন সকালটা অন্য দিনের মতো ছিল না। বাড়ির ভেতর আজ অদ্ভুত একটা ব্যস্ততা। রান্নাঘর থেকে ভেসে আসছে নানা রকম রান্নার গন্ধ। আরিয়ানের মা আর ভাবি সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন অতিথি আপ্যায়নের প্রস্তুতি দিতে। কারণ আজ অহনার বাবা মা আসবেন মেয়েকে দেখতে। খবরটা শুনেই অহনার বুকের ভেতর কেমন যেন ধুকপুক শুরু হয়ে গিয়েছিল। এতদিন পর বাবা মায়ের সামনে দাঁড়াবে, তারা এখনো রাগ করে আছে কিনা সেই ভয়ও কাজ করছিল মনে মনে। দুপুরের দিকে গাড়ির শব্দ পেতেই অহনা প্রায় দৌড়ে বাইরে চলে গেল। দরজার সামনে বাবা মাকে দেখতেই তার চোখ ভিজে উঠল। বাবা মা, তোমরা রেগে নেই তো আমার উপরে? কথাটা বলতে বলতে সে মায়ের হাত শক্ত করে ধরে ফেল, যেন ছোটবেলা সেই মেয়েটাই আবার ফিরে এসেছে। পাগলি মেয়ে একটা, তুই সুখে থাকলে আমরা খুশি। মা হয়ে মেয়ের উপর কতদিন রাগ করে থাকা যায় বলতো? মা কথাটাও বলে অহনার মাথায় হাত বুলিয়ে দিলেন। অহনার চোখ থেকে তখন টুপটাপ পানি পড়ছে। তুই তো আমাদের একমাত্র মেয়ে, তোর উপর রাগ করে থাকবো কতদিন বল? রাগ ছিল ঠিকই, কিন্তু তোকে ছাড়া ঘরটাই ফাঁকা লাগছিল। বাবার কণ্ঠেও অভিমান মেশানো ভালোবাসা ছিল। অহনা আর নিজেকে সামলাতে না পেরে বাবাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই আরিয়ানের মা হাসি মুখে এগিয়ে এলেন। আসুন বেআই সাহেব, বাইরে দাঁড়িয়ে কেন? নিজের মেয়ের বাড়িতে এসেছেন, ভেতরে চলুন। ভাবিও পানি আর নাস্তা নিয়ে এসে সম্মান করে বসালেন সবাইকে। ঘরের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। আজ কিন্তু আপনাদের না খাইয়ে ছাড়ছি না। সকাল থেকে মা কত কিছু রান্না করেছেন শুধু আপনাদের জন্য। টেবিলে একের পর এক খাবার সাজানো হলো। পোলাও, মাংস, মাছ, ভর্তা, যেন ছোটখাটো আয়োজন। অহনার মা অবাক হয়ে চারপাশ দেখছিলেন। এত কষ্ট কেন করলেন আপা? কষ্ট কিসের? এখন তো আমরা আত্মীয়। মেয়েটা তো আমাদেরই বাড়ির বউ, ওর বাবা মা মানে আমাদেরও আপন মানুষ। কথাগুলো শুনে অহনার বাবার মুখের কঠিন ভাবটা ধীরে ধীরে নরম হয়ে এলো। তিনি চারপাশ তাকিয়ে বুঝতে পারলেন মেয়েটা খারাপ জায়গায় বিয়ে হয়নি। সত্যি বলতে কি, আমরা একটু চিন্তায় ছিলাম, কিন্তু আজ এসে বুঝলাম আপনারা মানুষ হিসেবে অনেক ভালো। অহনা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মনে হচ্ছিল বুকের ভেতরের একটা বড় ভয় যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ান সবকিছু দেখছিল অন্যরকম এক হাসি নিয়ে। কারণ সে জানে এই সম্পর্ক এখন আর এত সহজে ভাঙা নয়। সময় কখন যে মানুষকে বদলে দেয় কেউ বুঝতেই পারে না। রাগ, জেদ, অভিমান সবকিছু ধীরে ধীরে কোথাও যেন হারিয়ে যায় অজান্তেই। দিনের পর দিন কেটে যায়, তারপর মাসের পর মাস। দেখতে দেখতে পুরো 6 মাস পার হয়ে গেছে এই সংসারে। শুরুতে যে ঘরটা অহনার কাছে বন্দিখানার মতো লাগতো, আজ সেই ঘরেই তার মন পড়ে থাকে। যে মানুষটার স্পর্শে সে একসময় রাগে কেঁপে উঠত, এখন সেই মানুষটার কাছে না থাকলে বুকের ভেতর অদ্ভুত শূন্যতা তৈরি হয়। আরিয়ানের দুষ্টামি, জোর করে হাসানো, হঠাৎ পিছন থেকে এসে জড়িয়ে ধরা, সবকিছু এখন অহনার অভ্যাস হয়ে গেছে। কখন যে সে ধীরে ধীরে আরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। সন্ধ্যার হালকা বাতাস বইছে। অহনা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছিল। চুলগুলো বাতাসে উঠছে, মুখে একটা শান্ত ভাব, কিন্তু ভেতরে ভেতরে সে অপেক্ষা করছিল কারোর জন্য। হঠাৎ পিছন থেকে দুটো শক্ত হাত তাকে জড়িয়ে ধরল। জান, এত চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছেন? পরিচিত কণ্ঠ শুনেই অহনার ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল, যদিও সে সেটা লুকানোর চেষ্টা করলো। কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। আজ আপনাকে খুব সুন্দর লাগছে জান, মনে হচ্ছে একটু আদর করি। অনুমতি নিচ্ছ কবে থেকে তুমি? কথাটা বলিয়ে তার গলায় আগের মতো রাগ ছিল না, বরং লাজুক এক কোমলতা ছিল। আরিয়ান হেসে ফেল, তারপর হঠাৎ করে তাকে কোলে তুলে নিল। আরিয়ান, নামাও, আমাকে কেউ দেখে ফেলবে। অনুমতি চাই না আমি জানি আমার বউ এখন মনে মনে চাইছে আমি যেন তাকে অনেক আদর করি।
অহনার গাল লাল হয়ে উঠল লজ্জায়। সে প্রতিবাদ করতে চাইল, শব্দগুলো আর বের হলো না। রুমে এনে আরিয়ান আস্তে করে তাকে বিছানায় শুয়ে দিল, তারপর ঝুঁকে এসে তার কপালে আলতো চুমু দিল। অহনা চোখ বন্ধ করে ফেল। এখন আর আগের মতো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে ইচ্ছে করে না তার, বরং এই মানুষটার কাছে নিজেকে নিরাপদ লাগে। আরিয়ান ধীরে ধীরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনার চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করল। তার সারা শরীর কেঁপে উঠল। আরিয়ান আদরের মাত্রা বাড়িয়ে দিয়ে শাড়িটা খুলে ফেলে দিল, তারপর সারা শরীরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। আর অহনা রাগ না করে সবটুকু আদর সাদরে গ্রহণ করে নিল।